তাহিনা, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমাকে অনেক আগে থেকে পছন্দ করতাম, কিন্তু কখনো কথাটা বলতে পারি নাই। আজ তোমাকে বলেই ফেললাম। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। তোমাকে অনেক সুখে রাখবো। তাহিনা ঠাস ঠাস করে 5টা থাপ্পড় মারলো। কুত্তা, ছোট লোক কোথাকার! তোর সাহস কিভাবে হয় আমাকে প্রপোজ করার? হ্যাঁ, খালাতো ভাই ভাইয়ের মতো থাকবি। তোর কোনো যোগ্যতা আছে নাকি যে আমাকে ভালোবাসবি তুই? আমি তোকে একটুও ভালোবাসি না। বলে রাগে গজগজ করতে করতে চলে গেল। গালে হাত দিয়ে বসে থাকলাম। পুরো স্কুলের সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে। কি হলো ব্যাপারটা? কিছুই বুঝতেছেন না তো? আচ্ছা তাহলে চলুন একটু অতীত থেকে ঘুরে আসি। আমি তখন ক্লাস 7-এ পড়তাম। তখন থেকেই আমি আমার খালাতো বোন তাহিনাকে অনেক ভালোবাসতাম। তাহিনাদের বাড়ি থেকে আমাদের বাড়ি ছিল 5 মিনিটের পথ। দুজনেরই দুজনের বাড়িতে ভালো যাতায়াত ছিল, আর ভালো বন্ধুও ছিলাম দুজন। সব সময় একসাথে চলতাম। আমার খালাতো বোনের নাম হলো তাহিনা। তাহিনা আমার সাথে এক ক্লাসেই লেখাপড়া করত। ওর সাথে থাকতে থাকতে ওরে ভালোবেসে ফেলি। ক্লাস 7-এ থাকাকালে কখনো ওকে ভালোবাসি কথাটা বলার সাহস হয় নাই, তাই মনে মনেই ওকে ভালোবেসে গেছি। প্রত্যেক দিন ওকে দেখতাম, কিন্তু ওকে নিজের মনের কথাটা বলতে ভয় পেতাম। এভাবেই 2 বছর পেরিয়ে গেল। দুইজনই ক্লাস 9-এ উঠে গেলাম। ক্লাস 9-এ উঠে অনেকটা স্বাভাবিক হয়ে গেলাম, আর সাথে নিজের মনের কথাটা বলার জন্য সাহস তৈরি হয়ে গেল। আর তাহিনার সৌন্দর্য আরও বেড়ে গেল। ওকে দেখে ওর উপর আবার ক্রাশ খেলাম। নিজেকে আর আটকে রাখতে পারলাম না। তো আজ সকালে ঘুম থেকে উঠে স্কুলে চলে আসলাম। তারপর টিফিনের সময় কয়েকটা গোলাপ ফুল কিনে নিয়ে পুরো স্কুলের সবার সামনে ওকে প্রপোজ করলাম। আর তারপর তো সব কিছু দেখলেনি, আমাকে দুটো চড় মেরে দিয়ে চলে গেল। যাক, সেটাতে আমার কোনো দুঃখ নাই, আর কোনো রাগও নেই। এই জন্য, কারণ আমি ওকে প্রচুর পরিমাণে ভালোবাসি। ও, আমার পরিচয়টাই তো দেওয়া হয় নাই। আমি হাসিব, বর্তমানে ক্লাস 9-এ পড়ি। বাবা মা আর আমি ছাড়াও কয়েকটা ভাই বোন আছে। এবার চলুন গল্পে ফেরা যাক। মাটি থেকে উঠে ক্লাসরুম থেকে ব্যাগটা নিয়ে নিলাম। তারপর বাসার দিকে রওনা দিলাম। তখনই সাকিব, রাকিব আর রানিস আমার কাছে আসলো। আমরা 4জন বন্ধু। ওরা আমাকে অনেক আটকানোর চেষ্টা করলো, কিন্তু আমি কোনো কথা না শুনে বাসার দিকে চললাম। হঠাৎ করে চোখটা ভিজে গেল, কারণ তাহিনাকে প্রচুর পরিমাণে ভালোবাসতাম, আর এখন অনেক ভালোবাসি। আজকে ফিরিয়ে দিয়েছে তো কি হয়েছে? কত আর না করে বসে থাকবে? একদিন ঠিকই আমাকে বুঝতে পারবে। চোখের পানি মুছে নিয়ে বাসায় চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে রুমের দরজা আটকে শুয়ে পড়লাম। তখনই দরজায় কে যেন ঠুকা দিল। দরজায় কে আছো? হাসিব, আমি রে বাবা। কণ্ঠ শুনে বুঝে গেলাম আম্মু এসেছে। কি হয়েছে মা, বলো। কি রে, তুই স্কুল থেকে এসে কোনো কথাবার্তা বললি না, খাওয়া দাওয়া করলি না, সোজা ঘরে এসে দরজা বন্ধ করে দিলি? কি হয়েছে তোর? আম্মু, আমার কিছুই হয়নি। আমার এমনি ভালো লাগছে না, তাই শুয়ে আছি। আর ভাত এখন খেতে ইচ্ছে করছে না, পরে খেয়ে নিব। আর আমাকে একটু একা থাকতে দাও। আচ্ছা ঠিক আছে, ক্ষুধা লাগলে আমাকে বলিস, ভাত দিয়ে দিব। বলে আম্মু চলে গেল। ঘটনাটা মনে পড়ে গেল, আর চোখ দুটো ঝাপসা হয়ে উঠল। তখন খুব কাঁদলাম। আর তাহিনাকে আমি খুব ভালোবাসি, যা বলে বোঝাতে পারবো না। ওর জন্য অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম, কিন্তু অপেক্ষার অবসান করেও ওর পাওয়ার আশা করেও লাভ হলো না। উল্টো আমার ভালোবাসা চুরে ফেলে দিল। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে গেছি জানি না। হঠাৎ আজানের শব্দে ঘুম ভেঙে গেল। তারপর ফ্রেশ হয়ে মাহফুজের কাছে ফোন দিলাম, আর আমাদের আড্ডার জায়গায় আসতে বললাম। ফোনটা কেটে দিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম। একটু পরে আড্ডায় পৌঁছে যাই। ওখানে আগে থেকে বন্ধুরা বসেছিল। আমি গিয়ে চুপচাপ ওদের সাথে বসে পড়লাম। হাসিব, আজকে তোর মন খারাপ সেটা আমরা জানি। প্রতিদিন তো আমাদের সাথে কত মজা করিস। আজ এমনভাবে চুপ করে বসে থাকলে কেমন করে হবে বল? মুখটা পুরো বাংলা পাসের মতো করে রেখেছিস। এখন ওই বিষয়ে বাবা বাদ দে তো, যা হওয়ার হয়ে গেছে। কিন্তু আমি তো ওকে কিছুতেই মন থেকে সরাতে পারছি না। থাপ্পড় মেরে তো আমার পুরো মান সম্মান ডুবিয়ে দিয়েছে। আমি ওকে খুব ভালোবাসি। আরে ভাই, ভালোবাসা পাওয়া অতটা সহজ নাকি? তাই না, তোকে ভালোবাসি কিনা সেটা না জেনে ওকে প্রপোজ করে বসলি, তো আবার পুরো স্কুলের সামনে ওকে প্রপোজ করছিস। তোর কলিজা আছে বলতে হবে। আরে তোরা এখন এসব কথা বাদ দে তো। এমনিতেই বেচারার উপর দিয়ে আজ কত কিছু হয়ে গেল, তার উপর তোরা জ্ঞান দিচ্ছিস। সবাই এবার চুপ করে যেত।
আচ্ছা চল একটু ঘুরে আসি, তাহলে মনটাও অনেক ফ্রেশ হয়ে যাবে। তারপর বন্ধুদের সাথে পুরো বিকাল ঘোরাঘুরি করলাম। সন্ধ্যার দিকে বাসায় চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে নিজের রুমে চলে গেলাম। দুপুরে খাবার খাই নাই, তাই আম্মু রুমে খাবার দিয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম। সকালে উঠে স্কুলে চলে গেলাম। প্রতিদিন তাহিনা আমার সাথে স্কুলে যেত আর বাসায় আসতো, কিন্তু আজকে আমার খবর পর্যন্ত নেয় নাই। কি আর করব, চুপচাপ ক্লাসে চলে গেলাম। ক্লাসে সবাই আমাকে থেকে হাসাহাসি শুরু করে দিল। তখন আমার বন্ধুরা আমার পাশে এসে দাঁড়ালো। আমরা চারজন মিলে ক্লাসে কন্ট্রোল করলাম, বাট কালকের ঘটনার পর থেকে এলোমেলো হয়ে গেছে আমি। আমাদের চারজনকে দেখে সবার হাসাহাসি বন্ধ হয়ে গেল। তারপর বেঞ্চে বসে স্যারের জন্য অপেক্ষা করতে লাগলাম। অন্যদিকে তাহিনা ওর বান্ধবীদের সাথে হেসে কথা বলছে। তাহিনার বান্ধবী মানসুরা বলে, দেখ তাহিনা, হাসিবাসকে অপমানের লজ্জায় মুখ তুলে তাকাতে পারছে না। এতদিন ধরে কি দাপটটাই না দেখিয়েছে, তোর চর খেয়ে কাত হয়ে গেছে। তাহিনার বান্ধবী রুবিনা বলে, না রে, তোরা যাই বলিস না কেন, ওকে এভাবে সবার সামনে চর মারাটা ঠিক হয় নাই। তাহিনা, ওর মান সম্মান তো পুরো ধুলাই মিশিয়ে দিলি। ছেলেটাকে বুঝিয়েও তো বলতে পারতি। কি রে রুবিনা, তুই আবার আজকে ওর সাথে হয়ে কথা বলছিস কেন রে? শোন তোরা, হাসিব আমার খালাতো ভাই। এতদিন ধরে ওর সাথে আমি চলে আসছি, খুব ভালো বন্ধুত্ব আমাদের দুজনের। কিন্তু ভাবতেও পারি নাই হাসিব এভাবে আমাদের বন্ধুত্বটা নষ্ট করে দিবে। আর শোন, আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি, তাই ওর ভালোবাসা নিতে পারলাম না। কিন্তু ও খুব ভালো ছেলে, আমার রিলেশন না থাকলে ওর সাথে সম্পর্কে জড়াতে পারতাম। কিন্তু গতকাল সবার সামনে এভাবে রিয়েক্ট করার কারণ রাগটাকে সামলাতে পারিনি। কিন্তু হাসিব সমস্ত সম্পর্ক পাল্টে দিল আমাদের। ওর সাথে আজ থেকে কোনো কথা নেই। আচ্ছা এখন সোজা হয়ে বস, স্যার চলে আসছে। তারপর ক্লাসরুমে স্যার প্রবেশ করতেই সবাই দাঁড়িয়ে যায়। স্যার হাজিরা খাতাটা টেবিলের উপরে রেখে দিয়ে ঘুরে দাঁড়ায়। এই হাসিব, উঠে দাঁড়াও তুমি। স্যারের কথা মতো উঠে দাঁড়ালাম। জি স্যার বলুন। হাসিব, আমি তোমার থেকে এইটা আশা করি নাই। তুমি পুরো স্কুলের সামনে তাহিনাকে প্রপোজ করলে। তোমার বাবা জানতে পারলে কি হবে জানো? আর তোমার বাবার মান সম্মান কোথায় চলে গেল তোমার জন্য? তোমাকে এতদিন খুব ভালো ছেলে হিসেবে চিনে এসেছি, আর তুমি কি না? তোমাকে আর কি বলবো, এখন বসে মনোযোগ দিয়ে ক্লাস করো। স্যারের কথা শুনে খুব কষ্ট হতে লাগলো। তারপর বসে পড়লাম। পুরো ক্লাস শেষ করে স্যার চলে গেল। তারপরে তাহিনা ক্লাস থেকে বের হতেই আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। তাহিনা আমার কথাটা একটু শুনো। ওই ছোট লোকের বাচ্চা, তোর দেখছি গতকাল থাপ্পড়গুলো খেয়েও লজ্জা হয়নি, আবার আমার পিছনে লেগেছিস। আর যেটুকু মর্যাদা আমার কাছে অবশিষ্ট ছিল সেটাও এই মুহূর্তে হারিয়ে ফেললি। এবার বেশি বাড়াবাড়ি করলি তোর বাবার কাছে কি সব বলে দিব। বাবার কথা শোনার জন্য কলেজায় পানি শুকিয়ে গেল, কারণ বাবাকে আমি জমের মতো ভয় পাই। একেবারে আমার দুর্বল জায়গায় কথাটা বলছে। বাবার কাছে বলে দেওয়ার ভয়ে তাহিনার রাস্তা থেকে সরে গেলাম। আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। বলে বিজয়ের একটা হাসি দিয়ে চলে গেল। মাথা নিচু করে দাঁড়িয়ে তাকলাম। বুকের বাম পাশটায় অনেকটা ব্যথা করতে লাগলো। জানি না কেন এই ব্যথাটা হচ্ছে। শুধু প্রিয়জন হারিয়ে গেলে বুকে ব্যথা করে, তাহলে কি তাহিনা আমারও জীবন থেকে হারিয়ে গেল? না, এটা হতে পারে না। আমি ওকে বোঝানোর চেষ্টা করব, কিন্তু হঠাৎ লক্ষ্য করলাম চোখ দুটো ভিজে গেছে। নিজের অজান্তেই চোখ থেকে পানি পড়ছে। ছেলেপেলেরা আমার দিকে তাকিয়ে হাসছে। এসব আর নিতে পারছি না। তখনই কাঁধের উপর কারো স্পর্শ অনুভব করলাম। চোখ খুলে তাকিয়ে দেখি রাকিব, সাকিব আর রানিস দাঁড়িয়ে আছে। দোস্ত, এত পরিমাণ চাপ নিস না, তাহলে তো ভেঙে পড়ে যাবে। আরে তাহিনা আজ তোর ভালোবাসা না বুঝলেও একসময় ঠিকই বুঝে যাবে। দোস্ত, আমি তাহিনাকে নিয়ে এতটা চিন্তা করছি না। একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু তার থেকে বেশি কষ্ট হচ্ছে এই দেখেছে স্কুলটাকে আমরা এত দিন ধরে নিজের আয়ত্তে নিয়ে আসছি। সবাই আমাদের থেকে আমাদের উপরে কথা বলার মতো সাহস পেত না, কিন্তু তাহিনার কাছ থেকে অপমানিত হওয়ার পরে স্কুলের ছেলেবেলারা আমাকে থেকে হাসছে। পাশে তাকিয়ে দেখ, আমাদের দিকে সবাই তাকিয়ে আছে। ইচ্ছে করলে ওদেরকে কন্ট্রোল করতে সময় লাগবে না, কিন্তু এখন আর এসব ভালো লাগছে না। কি বলিস, সবাই তাকিয়ে আছে মানে? সাকিব পাশে তাকিয়ে দেখে ছেলেপেলেরা ওদের দিকেই তাকিয়ে আছে। এই হারামির দলগুলো তোদের আর খেয়ে কাজ নেই। তোরা এখানে দাঁড়িয়ে কি সিনেমা দেখতে নাচছিস নাকি? 1 মিনিটের ভিতর যেন এখানে কাউকে না দেখি। সাকিবের কথা শুনে ছেলেপেলেগুলো ভয় পেয়ে চলে যায়, কারণ সবাই জানে যে এরা চারজন কোনো কিসিমের জিনিস। সবাই এদেরকে ভয় পায়। সবাই চলে গেলে চারজন মিলে আবার ক্লাসে চলে যায়। কিন্তু হাসিবের মনটা কিছুতেই ভালো হচ্ছে না, তাই সবাই মিলে স্কুল থেকে বেরিয়ে ঘুরতে যায়। যদি একটু হাসিবের মনটা ভালো হয়,
একটু পর সবাই হোটেলে গিয়ে দুপুরের খাবারটা খেয়ে নেয়। তারপর যে যার মতো বাড়িতে চলে যায়। বাড়ি থেকে ফ্রেশ হয়ে নিলাম, তারপর বিছানায় হেলান দিয়ে বসলাম। মনটা কিছুতেই ভালো হচ্ছে না। তাই না তো আজ বলে দিল যে সমস্ত সম্পর্ক শেষ। তাহলে কি আমার সাথে আর কখনোই কথা বলবে না? না, ওর কাছে গিয়ে ওকে আবার বোঝাবো যে আমার ভুল হয়ে গেছে, আমরা ভালো বন্ধু হয়ে থাকবো। তারপর আস্তে আস্তে ওকে মানিয়ে নিয়ে মনের কথাটা বলে দিব, তখন হয়তো আমাকে মেনে নেবে। কিন্তু একটা কথা, মাসে তো তাহিনা আমাদের বাসায় 3 থেকে 4 বার আসে, আমিও সেভাবেই ওদের বাসায় যাতায়াত করি। তাহলে আমি ওদের বাসায় যাব না? কিসব ভাবছি। এখন ওদের বাসায় গেলে যদি আর কথা না বলে, তার চেয়ে ভালো হবে তাহিনা আমাদের বাড়িতে আসলে ওর সাথে কথা বলবো। কি রে হাসিব, এখনো দরজা আটকে দিয়ে কি করিস? কারো ডাকে আট করলাম, দরজার বাইরে থেকে আম্মু ডাকছে। হ্যাঁ, কি হয়েছে আম্মু, ডাকছো কেন? ডাকছি কি আর এমনিতে? সেই আজও স্কুল থেকে এসে কোনো কথা বলা নেই, দরজা আটকে দিয়ে বসে আছিস, আবার কিছু খাসও নাই। তোর কি হয়েছে বলতো? আম্মু, আমার কিছুই হয় নাই, এমনই ভালো লাগছে না। আর আমি বাইরে থেকে সাকিবদের সাথে খেয়ে আসছি। তুমি এখন যাও, আমি একটু ঘুমাবো। এখন আমার কথা মতো আম্মু চলে গেল। তখন বিছানা থেকে নেমে টেবিলের উপর থেকে আমার প্রিয় ডায়েরিটা নিলাম। এই ডায়েরিতেই আমার জীবনের গল্প লিখি। প্রত্যেক দিনের ঘটে যাওয়া সবকিছু এই ডায়েরিতেই লিখে রাখি। তো আজকে সারা দিনের সবকিছু লিখে ফেললাম এই ডায়েরিতে। এই ডায়েরিটা পড়লে যে কেউ আমার জীবন সম্পর্কে সবকিছু জানতে পারবে। তারপর ডায়েরিটা লিখে ঘুমিয়ে পড়লাম। এভাবে সারাটা দিন কেটে যায়। তাহিনা আমাদের বাসায় আসে নাই, রাতও আসলো না। কি আর করার আছে, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠতেই খালার বাসায় চলে গেলাম। তারপর দরজায় নক করে দাঁড়িয়ে থাকলাম। একটু পর খালা এসে দরজা খুলে দিল। কি রে হাসিব, আমাদের কথা কি ভুলে গেছিস নাকি? যেখানে সপ্তাহে 1 থেকে 2 দিন আসিস আমার বাড়িতে, আর কয়েকদিন চলে গেল, তোর তো কোনো দেখাই পেলাম না। আরে খালা, এমনিতে আসা হয় নাই, এখন তো এসেছে তোমার বাড়িতে, আমাকে মন ভরে দেখে নাও। হয়েছে, আর এত ঢং করতে হবে না, ছেলে তো দেখে বড় হয়ে গেছে। তোমার বাড়িতে আসলাম, আমাকে ঢুকতে পর্যন্ত বললে না। এখানে কি দাঁড় করে রাখবা নাকি? ও মা গো, আজ সূর্য কোন দিক দিয়ে উঠেছে? না, সূর্য তো পূর্ব দিক দিয়ে উঠেছে। তো তোর এমন কথা শুনে মনে হচ্ছে সূর্য আজ পশ্চিম দিক দিয়ে উঠেছে। কোনোদিন তো অনুমতি নিয়ে ঘরে ঢুকিস না, তো আজ তোর হলো কি রে? কিছু হয় নাই আমার। তারপর খালাকে সরিয়ে দিয়ে ভিতরে চলে গেলাম। নিচে তাহিনাকে না দেখে সোজা উপরে ওর রুমের দিকে গেলাম। হঠাৎ তাহিনা আমার আশা দেখে ঠাস করে দরজা আটকে দিল। আমি ওর আচরণ দেখে হাবলার মতো দাঁড়িয়ে থাকলাম। এটা তাহিনা কি করলো? অন্য সময় আমার সাথে রুমে বসে কত গল্প করতো, কিন্তু এখন আমাকে দেখি রুমের দরজা বন্ধ করে দিল। দরজার সামনে গিয়ে তাহিনাকে অনেক সময় ধরে ডাকলাম, কিন্তু কোনো সারা শব্দ পেলাম না। তাই নিরুপায় হয়ে ওখান থেকে চলে আসলাম। খালা দেখে রান্না করতেছে, রান্না করে গিয়ে খালাকে ডাক দিলাম। খালা, আমি চলে যাচ্ছি। কি বললি তুই? এতদিন পর সকালবেলায় বাড়িতে এসেছিস, আর এখন বলছিস চলে যাবি? না খেয়ে এক পা এখান থেকে নড়বি না, 5 মিনিটে রান্না হয়ে যাবে। তুই সোফায় গিয়ে বসে টিভি দেখ। জানি আর কিছু বললে খালা শুনবে না। তাহিনার কাছে এসেছিলাম, কিন্তু আমার সাথে কথা না বলাতে এখানে আর থাকতে ইচ্ছে করছে না। তবুও খালা আটকে দিল। প্রচুর পরিমাণ বিরক্ত নিয়ে সোফায় বসলাম। একটু পরই খালা টেবিলে খাবারগুলো দিল। এই হাসিব, টেবিলে এসে বস, খেয়ে যা। টেবিলে গিয়ে বসলাম, তখনই পিছনে কারো পায়ের শব্দ পেলাম। তাকে দেখে তাহিনা খেতে আসছে। আমাকে দেখে ওর চোখে মুখে বিরক্তি ভাবটা ফুটে উঠল। আম্মু, আমাকে খাবার দাও, আমি রুমে গিয়ে খাবো, আমার কিছু কাজ আছে, টেবিলে খেতে পারবো না। তাহিনার কথা শুনে খুব কষ্ট পেলাম। আগে খালার বাড়িতে আসলে আমাকে ছাড়া খাবার খেত না, আর এখন আমাকে দেখে টেবিলে এসেই বসছে না। মনে কষ্ট নিয়ে খাবারগুলো খেয়ে বাড়িতে চলে গেলাম। তারপর একটা মাস চলে গেল, আমার সাথে তাহিনা একটা কথাও বলে নাই, এড়িয়ে চলেছে আমাকে। 1 মাস পর আমার মনটা বেশ ভালো হয়ে যায়, কিন্তু ওই যে বলে না, ভালো বেশি দিন থাকা যায় না। একদিন বিকালবেলায় মনটা অনেক খারাপ লাগছিল, তাই বাড়ির পাশে একটা পার্কে ঘুরতে যাই। বেশ কিছুক্ষণ ধরে পার্কে ঘুরতে লাগলাম, কিন্তু এক জায়গায় চোখটা আটকে গেল। নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। নিজের অজান্তে বুকের বাম পাশটা ব্যথা করতে লাগলো, চোখের পানি ঝর্ণার মতো বেয়ে পড়ছে। দেখলাম একটা ব্রেঞ্চে তাহিনা আর একটা ছেলের সাথে ক্লোজভাবে বসে আছে। এটা দেখে তো আমার মাথায় পুরো আগুন ধরে যায়। এমনিতে তাহিনা আমাকে পাত্তা দিচ্ছে না, সে কষ্টে আছে, তার উপর আবার ওর বয়ফ্রেন্ডকে ওর সাথে দেখলাম। আমার মাথাটা যেন ঘুরছে। ইচ্ছা তো করছে ওই ছেলেটাকে খুব করে মেরে আসি, কিন্তু ওর সাথে তাহিনা থাকার সাহসটা আর পেলাম না। আচ্ছা, মাথাটা আগে শান্ত করি। তাহিনা তো আমার খালাতো বোন, সো আমার অধিকার ওর উপরে সবচেয়ে বেশি।
আমি যদি ছেলেটাকে বুঝিয়ে বলি যে আমি তাহিনাকে অনেক ভালোবাসি, তাহলে হয়তো ছেলেটা তাহিনার থেকে ওর দাবি উঠিয়ে নেবে। কিন্তু ছেলেটাকে চিনি না, এমনকি ওর বাড়ির ঠিকানাও জানি না, তাহলে ওকে পাবো কোথায়? কিছুক্ষণ চিন্তা করে দেখলাম যে কি করা যায়। তখনই মাথায় একটা ভালো প্ল্যান আসলো। আমার 3 বন্ধুকে ফোন করে দিয়ে পার্কে ডাক দিলাম যে জরুরি একটা কাজ করতে হবে, তাড়াতাড়ি চলে আয়। একটু পর সবাই চলে আসলো। কি রে হাসিব, এত জরুরি ডাকলি কেন আমাদের? শোন তোরা, ওই দেখ দূরে তাহিনা একটা ছেলের সাথে বসে আছে। আমি জানি যে ওই ছেলেটা ওর বয়ফ্রেন্ড, কিন্তু ওর নাম ঠিকানা কিছু জানি না। তোরা এই ছেলেটার সম্পর্কে আমাকে সব ডিটেলস বলবি। আর এটা কোনো কাজ হলো নাকি? আজকেই তোকে সব ইনফরমেশন দিয়ে দেব, কিন্তু আমাকে তোর পার্সোনাল ডায়েরিটা কালকে দিতে হবে। তুই নতুন কি লিখেছিস সেটা আমি পড়ব। আরে তুই তো প্রায়ই আমার ডায়েরিটা নিস, তো নিয়ে যাস। আমি কি না করেছি নাকি? কিন্তু ওই ছেলেটার সব কিছু আমার জানতে হবে। আরে ওটা পেয়ে যাবে, তুই নিশ্চিন্তে এখন বাড়ি যা তো, না হলে তাহিনা তোকে দেখলে বেজার হয়ে যাবে। তাই ভালো এখন বাড়িতে চলে যা। আমরা পুরোপুরি যখন জানতে পারবো তখনই তোকে ইনফরমেশন দিয়ে দেবো। আচ্ছা তাহলে তোরা থাক, আমি বাড়িতে চলে গেলাম। তারপর কোনো কথা না বলে বাড়িতে চলে আসলাম। আমি জানি ওরা সব কিছু পারবে। সন্ধ্যার সময় ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিয়ে পড়তে বসলাম। একেবারে রাত 10টা পর্যন্ত পড়লাম, কারণ সামনে আমার পরীক্ষা। যেভাবে চলি না কেন ভালো রেজাল্ট করতেই হবে, না হলে মান সম্মান আর থাকবে না। রাত 10টায় আম্মু রাতের খাবার খাওয়ার জন্য ডাক দিল। তারপর বই টেবিলে গুছিয়ে রেখে খেতে চলে গেলাম। খাওয়া শেষ করে রুমে আসতেই ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে তাকিয়ে দিকে সাকিব ফোন করেছে। হ্যাঁ সাকিব বল, কি খবর পেলি? দোস্ত, ওই ছেলেটার নিকুচি গোষ্ঠী করে ফেলেছি। ওর নামটা হলো ওমর। বাড়ি হচ্ছে নতুন হাট। তোদের বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে ওদের বাড়ি। নতুন হাটে ওদের গোস্তের ব্যবসা আছে। ওমর কলেজে পড়ে, আমাদের থেকে বড়। তোদেরকে যে কি বলে ধন্যবাদ দেবো। আচ্ছা ওর ফোন নাম্বার কি নিতে পারিস নাই? এই যে একটা কথা বললি তুই, আমাদের মতো এমন ইনফরমার আর কোথায় পাবি তুই? বললাম না যে ওর নিকুচি গোষ্ঠী খুঁজে বের করেছি। আচ্ছা ফোন নাম্বারটা তোকে মেসেজ করে দিয়েছি। আর রানিস কিন্তু তোর ডায়েরি নেবে। আরে ডায়েরিটা কালকে স্কুলে এসে নিয়ে নিতে বল, আমি তো বলছি যে নিতে। আচ্ছা এখন রাখি, কালকে কথা হবে স্কুলে এসে। তারপর ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে ডায়েরিটা নিয়ে স্কুলে চলে গেলাম। তারপর রানিস আমার কাছ থেকে ডায়েরিটা নিল। কয়েকটা ক্লাস করে বাসায় চলে আসলাম। তারপর অমরের নাম্বারটা ফোনে উঠিয়ে কল দিলাম। একবার রিং হতেই ধরে ফেললাম। হ্যালো, কে বলছেন আপনি? নাম্বার তো আমার ফোনের সেভ করা নাই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? হ্যাঁ আমি তো ভালো আছি, বাট আপনি কে? দেখুন অমর ভাই, আপনি আমার থেকে বড়। আমার নাম হাসিবুল, সবাই হাসিব নামে ডাকে। আর আমার পরিচয় হচ্ছে আমি তাহিনার খালাতো ভাই। আর তাহিনার তো আপনার সাথে সম্পর্ক আছে। ওমর হাসিবের কথা শুনে একটু ঘাবড়ে গেল, কারণ তাহিনার পরিবারের কেউ জানে না যে তাহিনা প্রেম করে। হ্যাঁ আমি তাহিনার সাথে প্রেম করি, তা তুমি কি করে জানলে? ভাই আমি জানি তো সেটা, যে আপনি তাহিনার সাথে প্রেম করেন। আর আমি জানলাম কিভাবে? ওটা কোনো বড় বিষয় নয়, কারণ ওসব খবর জানা আমার পক্ষে কোনো বড় কাজ নয়। আপনার বাড়ি কোথায়, কিসের ব্যবসা আছে, আমি সবই জানি। আচ্ছা শুনেন ভাই, অনেক কথা বলে ফেললাম। আমি যে জন্য আপনাকে ফোন করেছি, তাহিনাকে আমি অনেক ভালোবাসি, সে ছোটোবেলা দেখে। তারপর কয়েকদিন আগে ওকে প্রপোজ করি, কিন্তু আমাকে অনেক অপমান করে ফিরিয়ে দেয়। হয়তো সেটা আপনার জন্যই, কারণ আপনারা একে অপরকে ভালোবাসেন। তাই বলছি কি, আপনি যদি কষ্ট করে ওকে বলে যেতেন, তাহলে আমার লাইফে আর কোনো সমস্যা থাকতো না। এই ছোটো বাড়িটার জন্য এইটুকু স্যাক্রিফাইস করতে পারবেন? ওই হাসিব, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তাহিনাকে খুব ভালোবাসি, ওকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আর কি বললে, তুমি ওরে ভালোবাসো? আরে তাহিনা তো তোমাকে পছন্দই করে না। আচ্ছা ভাই, আপনি খুব লাকি যে তাইনার মতো একটা মেয়েকে পেয়েছেন। আপনার মতো একজন ভাগ্যবান লোকের সাথে আমি দেখা করতে চাই। প্লিজ এতে না করবেন না। আচ্ছা ঠিক আছে, কালকে বিকালবেলা তাহিনাদের বাসার পাশের পার্কে চলে এসো, সেখানে এই দুজন দেখা করব। ভাই আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো সেটা বলে বোঝাতে পারছি না। আচ্ছা ভাই, তাহলে কালকে পার্কে দেখা হবে আমাদের। তারপর কথা শেষ করে রাতে ঘুমিয়ে গেলাম। পরদিন খুশি মন নিয়ে ঘুম থেকে উঠলাম। আজকে অমর ভাইকে অনেক বোঝাবো যেন তাহিনাকে আমার জীবনে দিয়ে দেয়, না হলে আমি ওকে না পাওয়ার কষ্টে মারা যাব। পুরোটা দিন অনেক অশান্তিতে কাটলো, কারণ সময় জন্য ফুরাচ্ছিল না। অবশেষে বিকালবেলা পার্কে গিয়ে হাজির হলাম। অমর ভাই আমাকে চেনে না, তাই দেখলাম একটা ব্রেঞ্চে বসে আছে। তারপর আমি তার কাছে গেলাম। হ্যালো অমর ভাই, কেমন আছেন আপনি? সরি ভাই, আমি তো তোমাকে চিনতে পারলাম না। আরে ভাইয়া, গতকাল রাতে ওই যে আপনার সাথে কথা বললাম, আমি হাসিব। ও, তোমাকে এবার চিনতে পারলাম। তো তুমি সেই হাসিব যে তাহিনাকে অনেক ভালোবাসো? হ্যাঁ ভাইয়া, আমি ওকে অনেক ভালোবাসি। বলি অমর ভাইয়ের পায়ে পড়ে গেলাম। ভাই আপনার পায়ে পড়ে, আপনি আমাকে ফিরিয়ে দিয়েন না। তাই নাকি আমি অনেক ভালোবাসি, প্লিজ আপনি ওর সাথে ব্রেকআপ করে নিন। আমি ওকে ছাড়া বাঁচবো না।
ওকে আমার জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি। ওমর হাসিবকে পা থেকে ছাড়িয়ে নিয়ে বলে, ধুর মিয়া, কি করছো তুমি এসব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তাহিনাকে খুব ভালোবাসি আর ভবিষ্যতে ওর সাথে বিয়ে করব। তুমি কই থেকে উড়ে এসে জুড়ে বসেছো? এখন সরো তো এখান থেকে, শুধু শুধু আমার সময়গুলো নষ্ট করলে। বলেই ঝটকা মেরে চলে গেল। আমার প্রচণ্ড পরিমাণে রাগ উঠে গেল। তখনই পার্কা থেকে চলে আসলাম বাড়িতে। বিকেলে বন্ধুদের কাছে সব কিছু খুলে বললাম। আরে হাসিব, এত রাগিস না, তোর বোনকে বুঝিয়ে বল, দেখবি সব ঠিক হয়ে যাবে। আর এই নে তোর ডায়েরিটা। না রে, তাহিনা আমার সাথে কথা বলে না, আর ওকে বলো কোনো লাভ নেই। ওই অমরের ব্যবস্থা আমি নিজেই করব বলে বাড়িতে চলে আসলাম। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অমরের বাড়িতে চলে গেলাম। দেখি অমর রেডি হয়ে কলেজে যাচ্ছে। তখন ওর পিছনে এলাম। অনেক সময় পরে ওকে একা পেয়ে হাত জোর করে পায়ে পড়ে আর অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু কোনোভাবে তাহিনাকে ছাড়তে রাজি হলো না। প্রচণ্ড রাগ হয়ে গেল। তখন রাগের চোটে ওর পেটে একটা কষি দিলাম। অমর মার খেয়ে কুকড়ে উঠলো আর ব্যথায় কাঁদাতে থাকলো। কিরে, তুই তাহিনাকে ছাড়বি না? তোকে তো আজকে মেরেই ফেলবো বলেই মারতে শুরু করে দিলাম। হাসিব রাগের চোটে কতক্ষণ মেরেছে সেটা জানে না। হঠাৎ দেখলো ওমর নড়াচড়া করছে না, নিথর অবস্থায় পড়ে আছে। কিরে, ওর আবার কি হলো? আচ্ছা দেখি তো জ্ঞান আছে কিনা। তারপর ওমরের নাকে হাত দিয়ে দেখে নিঃশ্বাস নিচ্ছে না। ওমরকে মারতে মারতে মেরেই ফেলেছে। অমরকে আমি মারতে চাই নাই, কিন্তু নিজের অজান্তে মেরে ফেলছি। এখন লাস্টটাকে না গুম করলে আমাকে অনেক বিপদে পড়তে হবে। তাই আর বেশি কথা না ভেবে একটা নির্জন জায়গায় গর্ত করে ওকে মাটি চাপা দিয়ে দিলাম। হ্যাঁ, এখন সব কিছু ক্লিয়ার। ওর 14 গোষ্ঠী এখন ওকে খুঁজে পাবে না। মামলা দিলেও নিখোঁজ থেকে যাবে সারা জীবন। সব কাজ শেষ করে বাড়িতে চলে গেলাম। এখন অনেকটা খুশি লাগছে। মাঝে মাঝে মনের অজান্তেই হাসি পাচ্ছিল। সন্ধ্যার দিকে খেয়ে দিয়ে পড়তে বসলাম। আজকে তো দেখছি পড়ালেখাতে অনেক মনোযোগ বসছে। যাই হোক, পড়তে লাগলাম। হঠাৎ করে টেবিলের উপর চোখ পড়লো। আমার ডায়েরিটা শুয়ে রয়েছে, সেটা ওকে এখন একটু জ্বালাতে হবে। তারপর ডায়েরিটা নিয়ে লিখতে বসলাম। আজকের দিনে যা যা করেছি সব কিছু লিখে ফেললাম, কিন্তু কিছু লেখা বাদ রেখে দিলাম, কারণ আর লিখতে ইচ্ছে করছিল না। ভাবলাম যে ক্লাসে গিয়ে লিখবো, তাই ডায়েরিটা ব্যাগের মধ্যে রেখে দিলাম। হাসিব রাতে খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্কুলে চলে যায়। স্কুলে গিয়ে দেখে তার 3 বন্ধু আগে থেকেই এসে বসে আছে। তারপর ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে গেল। কিছুক্ষণ পর তার প্রথমেই হাসিবের পড়া ধরল, কারণ ওর ওপর অনেক রেগে আছে তাহিনার ঘটনাকে নিয়ে। কিন্তু হাসিব খুশি মনে পড়াগুলো দিয়ে দেয়। স্যার হাসিবের সঠিক উত্তর শুনে পুরো অবাক হয়ে যায়, কারণ এর আগে হাসিব কখনো এমনভাবে পড়া বলতে পারে নাই। স্যার হাসিবের ওপর অনেক খুশি হয়ে যায়। এই হাসিব, তুমি দেখে পাল্টে গেছো। সবসময় এইভাবে লেখাপড়া করবে, এখন তুমি বুঝতে পারো। স্যারের অনুমতি নিয়ে বসে পড়লাম। তারপর ক্লাসটা শেষ করে বাইরে চলে আসলাম। তারপর একটা জায়গায় বসে ব্যাগ থেকে ডায়েরিটা বের করে লিখতে শুরু করলাম। কিছুক্ষণ পর রানিস আমার কাছে আসে। কিরে রানিস, বাকিরা কোথায়? ওদের বলে কি কাজ আছে, তাই তো চলে গেল, একটু পরে চলে আসবে। আচ্ছা, তুই কি ডায়েরি লিখছিস এখন? হ্যাঁ রে, তুই তো জানিসই যে আমার লাইফের সব কিছু ডায়েরিতে লিখে রাখি। গতকাল রাতে লিখতে বসছিলাম, কিন্তু চোখে ঘুম থাকার কারণে পুরো লিখতে পারে নাই, তাই আজকে লিখতে বসলাম। দোস্ত, তোর লাইফের সব কিছুই তো আমরা জানি, কিন্তু তবুও তোর ডায়েরিটা পড়লে অনেক ভালো লাগে। তুই অনেক ভালো করে লিখতে পারিস সব কিছু। তাহলে লেখা শেষ হয়ে গেলে আমাকে দিস, আমিও পড়ব। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাস, কিন্তু এখন তো চুপচাপ করে লিখতে দে। আচ্ছা ঠিক আছে, তুই লিখতে থাক, আমি একটু ওই দিকটাতে যাই। বলে রানিস উঠে চলে যায়। রানিস চলে যাওয়ার পরে আমি আবার লিখতে শুরু করে দিলাম। লেখা শেষ হলে ঘড়ির দিকে তাকিয়ে দিয়ে ক্লাসের সময় হয়ে গেছে। তারপর ডায়েরিটা ব্যাগে ঢুকিয়ে নিয়ে ক্লাসে চলে গেলাম। আমাদের 4 বন্ধুর জন্য একটা ব্রেঞ্চে আগে থেকেই বুক করা থাকে। সাকিব, রাকিব আর রানিস দেখি আগে থেকে বসে আছে। তারপর আমিও গিয়ে ওদের কাছে বসে পড়লাম। তখনই স্যার ক্লাসে ঢুকলো। এই যে শোনো তোমরা, তোমাদের পরীক্ষা কিন্তু আর বেশি দেরি নেই। সো তোমাদেরকে ভালো করে প্রস্তুতি নিতে হবে। আর আজকে তোমাদের জন্য পরীক্ষার সাজেশন দিয়ে দেব। স্যারের সাজেশনগুলো মন দিয়ে শুনতে লাগলাম আর খাতায় নোটও করে ফেললাম। কিরে হাসিব, ডায়েরিটা দিবি না? আমি জানতাম তুই ভুলে যাবি। এখন ডায়েরিটা আমাকে দে, আমি ওটা আজকেই পড়ব। হ্যাঁ, তো তোকে কি আমি না করছি নাকি? এমনি বললি হয়? এত আবার দেখা দেওয়ার কি আছে? ব্যাগ থেকে ডায়েরিটা বের করে রানাসকে দিয়ে দিলাম।
তারপর ক্লাস শেষ হয়ে গেল, বাড়িতে চলে গেলাম। অন্যদিকে তাহিনা তো পাগল হয়ে যাচ্ছে, কারণ ওর বয়ফ্রেন্ড ওমরের কোনো খোঁজ পাচ্ছে না। যেখানে একবার কল দিতেই রিসিভ করে নিত, সেখানে কল করেই যাচ্ছে, কিন্তু নাম্বারটা বিজি দেখাচ্ছে। তাহিনা কি করবে কিছু ভেবে পাচ্ছে না। এদিকে ওমরের বাড়ির লোকেরাও চিন্তায় শেষ হয়ে যাচ্ছে, কারণ পুরো একটা দিন হয়ে গেল ওমরের কোনো খোঁজ নেই। ওর কলেজের স্যারেরা বলেছে ওমর গতকাল কলেজেও যায় নাই। আজকে দুপুর হয়ে গেল, ওমর এখনও বাড়িতে ফিরে নাই। ওমরের বাবার গোস্তের ব্যবসায় বেশ ভালোই পরিচিত, তাই সব জায়গায় থেকে খোঁজ নিয়েছে, কোথাও বাদ রাখে নাই। ওমরের কলেজ, সমস্ত ফ্রেন্ড সার্কেল, ওর আত্মীয় স্বজন যারা আছে, কিন্তু কারো কাছে কোনো খোঁজ পায় নাই। পুরো বাজার তল্লাশি করে ফেলেছে, ওমরকে কোথাও পাওয়া যায় নাই। ওমরের পরিবারের সবাই তো চিন্তায় একেবারে শেষ হয়ে যাচ্ছে। পরিবারের কান্নার রোল পড়ে গেছে। সবার থেকে বেশি খারাপ অবস্থায় ওমরের মায়ের। তিনি তো বারবার বেহুশ হয়ে যাচ্ছে, আবার জ্ঞান ফেরানো হচ্ছে। কোনো উপায় না পেয়ে ওমরের বাবা থানায় চলে যায়। সেখানে গিয়ে একটা নিখোঁজ হবার মামলা দিয়ে আসে। ওমরের বাবা পুলিশের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়ে, কারণ তার ছেলেকে যে খুবই ভালোবাসে। পুলিশরা সান্ত্বনা দেয় ওমরের বাবাকে যে তারা যে করেই হোক ওমরকে খুঁজে বের করবে। হাসিব রাতে নিজের ঘরে বসে পড়তে থাকে। হঠাৎ ওর ফোনে একটা ফোন আসে। রানিস ফোন করেছে। হ্যাঁ রানেশ বল। কিরে দোস্ত, এইটা কি করছিস কি তুই? ওমরকে একেবারে মেরে ফেললি? তুই তো এবার কঠিন মামলাতে ফেসে যাবে, তোর তো ফাঁসি হবে রে। আরে ফাঁসির কথা বাদ দে তো, অমরের বডি পর্যন্ত কেউ খুঁজে পাবে না, আর তুই এদিকে আমার ফাঁসি নিয়ে চিন্তায় পড়ে গেছিস। মানে আমি তো কিছুই বুঝলাম না, ওর বডি কেউ পাবে না মানে? তুই তাহকে কি করছিস ওর সাথে? ওকে আমি মারতে চাই নাই প্রথমে, কিন্তু রাগের ছুটে মারতে মারতে মেরেই ফেলছি। নিজের অজান্তি ওকে আমি মেরে ফেলছি, আর ওর লাশটাকে গুম করে দিয়েছি, যাতে কেউ কোনোদিন কিছু জানতে না পারে। ও তাই বল, আমি তো তোর জন্য চিন্তা একদম শেষ হয়ে যাচ্ছিলাম। আরেকটা কথা, ওমরের বাবা কিন্তু আজ পুলিশের কাছে গিয়ে মামলা টুকে দিছে। পুলিশ খুঁজতে শুরু করে দিয়েছে, আর তুই খোঁজ নিয়ে তাহিনার কি অবস্থা? বেচারিতে একদম শেষ হয়ে যাবে ওমরের চিন্তা করতে করতে। হ্যাঁ, তাহিনার খোঁজ তো আমি নিবই। তার আগে দেখ, পুরো এলাকায় অমরের নিখোঁজ হওয়ার খবর বের হয়ে যাবে। নিউজ পেপারে দেখবি ওই বিষয়টা ছেপে দেবে। দোস্ত, আমি আর কিছু বলবো না, তোর যা ইচ্ছা হয় তুই কর, আমি এখন ফোন রাখছি। রানিসের সাথে কথা বলা শেষ করে খেতে চলে গেলাম। অমরের বাবা মামলা দিয়ে দিছে শুনে হাসি পাচ্ছে। আঙ্কেল গো, তুমি আর তোমার ছেলেকে কখনো ফিরে পাবে না। খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে স্কুলে গিয়ে দেখি তাহিনা মন খারাপ করে এক জায়গায় বসে আছে, কারোর সাথে কোনো কথা বলছে না। মনে মনে হাসছি, দেখ শালার মাইয়া, আমার সাথে কত খারাপ ব্যবহার করেছিলে, হ্যাঁ এখন কত কষ্ট পেতে হয় দেখ। আমিও কম কষ্ট পাই নাই, তুই আমাকে অনেক অপমান করেছিলি, কিন্তু তোর উপরে আমি রেগে নাই। ওর দিকে আর না তাকে ক্লাসে চলে গেলাম। রানিস আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি তো জানি যে ও এখন আমাকে কি বলবে, তাই ওর মুখটা এখন বন্ধ রাখতে বললাম। ক্লাসগুলো শেষ করে বাসায় চলে গেলাম। এদিকে রানিস হাসিবের ডায়েরিটা পড়ছে। তখনই রানিসের গার্লফ্রেন্ড এসে ওর হাত থেকে ডায়েরিটা নিয়ে নিল। রানিস একটু ভয় পেয়ে গেল। তারপর পেছনে তাকিয়ে দেখে ওর গার্লফ্রেন্ড মনসুরা দাঁড়িয়ে আছে। এই, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? এইভাবে হঠাৎ করে কেউ হাত থেকে কেড়ে নেয়? আমি তো ভয় পেয়ে গেছি। সরি রানিস, আমি বুঝতে পারি নাই যে তুমি ভয় পেয়ে যাবে। আর তুমি এত মনোযোগ দিয়ে কি পড়ছো? কখনো এভাবে কিছু পড়ো নাই। রানিস মনসুরার হাত থেকে ডায়েরিটা নিয়ে নেয়। ও, ওটা হলো আসিফের পার্সোনাল ডায়েরি। ওর জীবনের সমস্ত কিছু ওর ভিতরে আছে। বলেই জিব্বায় একটা কামড় দিল। ইস, ভুল করে সব কিছু বলে ফেলেছি। এখন যদি মানসুরার ডায়েরিটা চেয়ে বসে, তাহলে তো না করতে পারবো না। কিন্তু রানিসের ধারণাই ঠিক হলো। মনসুরা হঠাৎ করে ডায়েরিটা চেয়ে বসলো। এই রানিস, সত্যি বলছো এটা হাসিবের ডায়েরি? আমি না কারোর পার্সোনাল ডায়েরি কখনো পড়ে দেখি নাই। এটা তুমি আমাকে দাও, আমি কালকে তোমাকে দিয়ে দিব। এই না মানসুরা, এটা আমি করতে পারবো না। হাসিফ শুধুমাত্র আমাদের 3 বন্ধুকেই এই ডায়েরিটা দেয়, তাছাড়া কাউকে দেওয়ার অনুমতি নাই। আমি এটা দিতে পারবো না। রানিস, তুমি এতদিন আমার সমস্ত আবদার পূরণ করেছো। আমি যা চেয়েছি তাই দিয়েছো। এখন তুমি আমাকে এই ডায়েরিটা দিবে। আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি তো হাসিবের খুব ভালো বন্ধু, তাহলে তো ওকে ম্যানেজ করতেই পারবে। বলে ডায়েরিটা নিয়ে নেয়। রানিস মনসুরাকে আর না করতে পারে না, কারণ রানিস মনসুরাকে অনেক ভালোবাসে। আচ্ছা ঠিক আছে মানসুরা, তুমি কিন্তু ডায়েরিটা আমাকে কালকে ফেরত দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে,
আমি কালকে ডায়েরিটা দিয়ে দিব। এখন চলো একটু গল্প করি। রানিস আর মানসুরা মিলে গল্প করতে থাকে। কিছুক্ষণ পর দুজন নিজেদের বাসায় চলে যায়। মানসুরা রাতের বেলা খুব আগ্রহ নিয়ে হাসিবের ডায়েরিটা খোলে। ডায়েরিটার ওপরে খুব সুন্দর করে সাজানো দেখলেই যে কার মনে উৎসাহ হবে যে ভেতরে কী আছে। তারপর ডায়েরিটা খুলে পড়তে শুরু করে। হাসিবের হাতের লেখাটা অনেক সুন্দর। মানসুরা প্রথম থেকে পড়তে থাকে, ভালো লাগে। পড়তে পড়তে ডায়েরির অর্ধেক শেষ করে ফেলে। এদিকে রাত অনেক হয়ে যায়, চোখে ঘুম ঘুম ভাব চলে আসছে, কিন্তু মানসুরা ডায়েরিটা পড়তেই থাকে। কিছুক্ষণ পর হঠাৎ একটা লেখার দিকে চোখ আটকে যায় তার। লেখাটা দেখে চোখে খুব চড়ে যায়। মানসুরা তার নিজের চোখকে বিশ্বাস করাতে পারছে না। ডায়েরির একটা জায়গায় হাসিবের লেখা, আজ আমার অনেক বেশি খুশি লাগছে, কারণ আমি অমরকে মেরে ফেলছি। কিন্তু আমি এটা ইচ্ছে করে করিনি। অমরকে মারার কোনো ইচ্ছা আমার ছিল না, কিন্তু রাগের মাথায় মারতে গিয়ে কীভাবে যে কী হয়ে গেলো বুঝতে পারি নাই। কিন্তু অমর আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিল, তাই ওর উচিত শিক্ষা দিয়েছি। তারপর আর কটু লেখা দেয়। মানসুরার মাথায় যেন কিছুই ঢুকছে না, সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। এদিকে তাহিরা তো অনেক কষ্ট পাচ্ছে, কারণ সে জীবনে একজনকেই ভালোবেসেছিল, আর সেটা হলো ওবর। কিন্তু ওবর তো এখন তাই। তাহিরা যেন এখন কেমন হয়ে গেছে। বাড়িতে তো ঠিকভাবে থাকে, কিন্তু বাইরে থেকে চলে আসলে মন মরা হয়ে থাকে সব সময়। কারোর সাথে বেশি কথা বলে না, কিন্তু মানসুরা মনে মনে বলে, না, এই কথাটা তাহিনাকে বলতেই হবে, না হলে তাহিনা আরো বেশি কষ্ট পাবে। কিন্তু সত্যিটা বললে হয়তো তাহিনার অনেকটা কষ্ট কমে যাবে, আর হাসিবের থেকে প্রতিশোধটাও নিতে পারবে। কিন্তু মানসুরা কিছুতেই ভাবতে পারছে না যে হাসিব এমন একটা খারাপ কাজ কি করে করতে পারলো। এটা ভাবতেই তো হাসিবের প্রতি মানসুরার ঘৃণা হচ্ছে। তারপর মানসুরা রাতটা কোনো মতে কাটিয়ে দেয়। মানসুরা সকালবেলা উঠেই তাহিনাকে ফোন করে। এই তাহিনা, তুই কোন জায়গায়? আজকে তাড়াতাড়ি স্কুলে আসবি, খুব দরকারি কথা বলবো তোকে। আমি আর না বলে থাকতে পারছি না। আর কি দরকারি কথা থাকতে পারি? সবই তো আমার জীবন নিয়ে চলে গেল। যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসতাম সেও আমার হতে পারলো না, আমিও তার হতে পারলাম না। ওকে ভুলে থাকাটাই যে এখন আমার জন্য অনেক বড় কষ্টের কাজ হয়ে দাঁড়িয়েছে। আর হ্যাঁ, আমি এখন স্কুলে রওনা দিচ্ছি, তুই চলে আয়, তারপর কথা হবে। তারপর তাহিনা ফোনটা কেটে দিয়ে স্কুলের দিকে রওনা দেয়, আর মনে মনে ভাবে, এমন ভাবে তো মানসুরা কখনো আমাকে ফোন করে বলেনি। তাহলে কি সত্যি কোনো গুরুত্বপূর্ণ কথা আছে আমার সাথে? আচ্ছা, কলেজে গিয়ে বিষয়টা জানতে পারা যাবে। তাহিনা একটু পরে কলেজে পৌঁছে যায়। তখন দেখে মানসুরা আগে থেকেই এসে বসে আছে। তারপর তাহিনা গিয়ে মানসুরার কাছে বসে। কে রে মানসুরা, এত জরুরি তলব কেন রে? কখনো তো এমন করে ডাকিসনি, আজ মনে হচ্ছে অনেক কিছু বলবি আমাকে। হ্যাঁ রে তাহিনা, তোকে আজকে অনেক বড় একটা কথা বলার জন্য তোকে ডেকেছি। যা শুনলি তুই নিজের কানকে বিশ্বাস করতে পারবি না। আমি নিজেই তো বিশ্বাস করতে পারছি না, কিন্তু খুব কষ্ট করে বিশ্বাস করতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বল তো যে ঘটনাটা কি, যার জন্য এমন করে কথা বলছিস যে আমি বিশ্বাসই করতে পারবো না। শোন তাহিনা, গতকাল আমি হাসিবের পার্সোনাল ডায়েরিটা পড়ছিলাম, যেটা রানিসের কাছ থেকে এক রাতের জন্য নিয়েছিলাম। সেখানে ওর ডায়েরিতে পড়তে পড়তে একটা জায়গায় চোখ আটকে গেল। হাসিব ডায়েরিতে ওমরের খুনের বিষয় লিখেছে, আর সেখানে লেখা যে হাসিব নিজেই এই খুনটা করেছে। এই মানসুরা, তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কি বলছিস তুই এসব? হাসিব এমন কোনো খারাপ ছেলেই নয় যে খুন করে ফেলবে। আমি হাসিবকে সে ছোটবেলা থেকেই চিনি। হাসিব আমাকে প্রপোজ করেছিল, সেটা না হয় ও ভুল করে করেছে, কিন্তু খুনের মতো এমন জঘন্য কাজ হাসিব করতে পারি না। এটা আমি বিশ্বাস করতে পারলাম না। আমি তো তোকে আগেই বলেছিলাম যে তুই এই কথাটা বিশ্বাস করতে পারবি না। আরে ভাই, আমিও প্রথমে কথাটা বিশ্বাস করতে পারি নাই, কিন্তু ডায়েরিতে যা লেখা আছে সেটা তো অবিশ্বাস করতে পারি না আমি। হাসিবের লেখা আমি খুব ভালো করে চিনি। আরে ভাই, বিশ্বাস তো আমিও করতে পারছি না, কিন্তু লেখাটা দেখলেই বিশ্বাস না করেও পারা যাচ্ছে না। আচ্ছা তাহিনা, তুই তো বিশ্বাস করছিস না, তাহলে আমি ওই ডায়েরিটা তোকে দেখাবো, তারপর তুই বিশ্বাস না করে পারবি না। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে ডায়েরিটা কবে দেখাবি তাই বল। আজকে রানিসের কাছে ডায়েরিটা দিয়ে দিতে হবে, তোকে আমি পরশুদিন ডায়েরিটা দেখাবো। আচ্ছা এখন ক্লাসে চল, সময় হয়ে গেছে। তারপর দুজনে মিলে ক্লাসে চলে যায়। বিকালবেলায় মানসুরা রানিসের কাছে ডায়েরিটা দিয়ে দেয়। কি হলো মানসুরা, তোমার কি ডায়েরিটা পড়া হয়ে গেছে?
কিছু পড়ছি। অনেক ভালো লাগলো ডায়েরিটা পড়ে। আমি কিন্তু আবার পরশুদিন ডায়েরিটা নিয়ে পড়বো। তুমি পড়া শেষ করে আমাকে আবার দিবে। রানিস কিছু না বলে শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এভাবে 2 দিন কেটে যায়। রানিস আর মানসুরা আবার বিকেলবেলায় এক জায়গায় বসে গল্প করে। রানিস আজকেও মানসুরাকে দেওয়ার জন্য ডায়েরি নিয়ে আসছে। হাসিবকে বলেছে যে আরও 2 দিন লাগবে। রানিস মানসুরাকে ডায়েরিটা দিয়ে দেয়। মানসুরা মনে মনে অনেক খুশি হয়। রানিস তো আর জানে না যে মানসুরা সব কিছু জেনে গিয়েছে। হাসিবের বিপদটাকে রানিস নিজ হাতে মানসুরার হাতে দিয়ে দিল। মানসুরা ডায়েরিটা নিয়ে বাসায় চলে যায়। তারপর তাহিনাকে আবার ফোন করে। হ্যালো তাহিনা, তোর জন্য ভালো খবর আছে। আমি রানিসের কাছ থেকে ডায়েরিটা নিয়ে আসছি। তোকে কালকেই এই লেখাটা দেখাবো। তখন তুই আর বিশ্বাস না করে থাকতেই পারবি না। আচ্ছা ঠিক আছে, কালকে তুই ডায়েরিটা নিয়ে আসবি। আমি না দেখি কিছুতেই বিশ্বাস করতে পারবো না। বলেই ফোনটা রেখে দেয়। পরদিন সকালবেলা মানসুরা কলেজে গিয়ে তাহিনাকে ডায়েরিটা দেখায়। পুরো লেখাটুকু পড়া শেষ করে তাহিনার তো পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তাহিনা তো নিজের চোখে বিশ্বাস করাতে পারছে না। মনসুরা, আমার মাথার উপর দিয়ে সবকিছু চলে যাচ্ছে। আমি কখনো ভাবতেও পারিনি যে হাসিব এই কুকাজটি করবে। ওর জন্য আমার জীবনটা তছনছ হয়ে গেছে, আর আমার জীবন থেকে ওমর চলে গেছে। আমি ওই হাসিব কুত্তার বাচ্চাকে কখনোই ক্ষমা করব না। ওর উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। ওকে এমনভাবে ফাঁসাবো যে ওর মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। ওকে আমি আমার ভালোবাসার জালে ফাঁসিয়ে ওকে শেষ করে দিব। এভাবে কিছুদিন চলে যায়। হাসিব তো অনেক খুশি এখন, কারণ সে তাহিনাকে প্রায় ভুলে গেছে। কিন্তু এখনও তাহিনাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। একদিন নিজের ঘরে বসে আছে, হঠাৎ করে তাহিনার গলার আওয়াজ শুনতে পায় তাদের বাসায়। হাসিব তো অবাক হয়ে যায়। এই 2 থেকে 3 মাস পরে হাসিব তাহিনাকে তাদের বাসায় দেখলো। কিন্তু হাসিব সেদিকে কোনো মন না দিয়ে ঘরে বসে থাকে, আর আগের স্মৃতিগুলোকে নিয়ে মন খারাপ করে বসে থাকে। হঠাৎ দরজায় টোকাতে আর আওয়াজ শুনতে পায়। তাকে দেখে তাহিনা দাঁড়িয়ে আছে। হাসিব অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। তাহিনা হঠাৎ দৌড়ে এসে হাসিবের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। হাতে একটা খুব সুন্দর গোলাপ ফুল, যার থেকে মন মাতানো সুঘ্রাণ বের হচ্ছে। হাসিব, আমি তোমাকে অনেক ভালোবাসি। দেখো হাসিব, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। সেদিন তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিলাম, কিন্তু এখন সেটা ভুল মনে হচ্ছে। আমি জানি তুমি আমার উপর অনেক রেগে আছো, কিন্তু বিশ্বাস করো, নিজের অজান্তে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। প্লিজ তুমি আমাকে মেনে নাও। তাহিনার কথা শুনে ওর উপর থেকে সব অভিমান কোথায় যেন হারিয়ে গেল। ওকে নিজের বুকে জড়িয়ে নিলাম। কিন্তু তাহিনা মনে করছে যে অমরের ব্যাপারে আমি কিছুই জানি না। আচ্ছা সব থাক, এখন তাহিনা তো আমার হলো, আমার আর কিছুই চাই না। হাসিব, তুই তো আর জানিস না তোর জন্য আমি কি উপহার আনতে চলেছি। তোকে এমন ভাবে ফাঁসাবো যে তুই কল্পনাও করতে পারবি না। দুজনের ভালোবাসা এভাবেই আগাতে লাগলো। এখন তাহিনা আমাকে ছাড়া কিছুই বুঝে না, আর আমিও তাহিনাকে ছাড়া থাকতে পারি না। এভাবে 3টা মাস আমাদের ভালোবাসা হতে লাগলো। আমরা দুজন খুব ভালো সময় কাটাতে লাগলাম। কিছুদিন পর আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলে আসলো। আমি আর তাহিনা মিলে খুব ভালো করে পড়ালেখা করে পরীক্ষা দিলাম। কিছুদিন পর আমাদের রেজাল্ট বের হলো। দুজনেই টপ রেজাল্ট করলাম, যা দেখে পুরো স্কুল সহ পরিবারের সবাই অবাক। সবাই আমাদের উপর খুব খুশি। একদিন হঠাৎ করে রাতে তাহিনা হাসিবকে ডাক দেয়। হাসিব তখনই তাহিনার সামনে যায়। হ্যাঁ বলো, কি বলবে? তুমি একটু পরে আমার রুমে আসবে। তোমার জন্য খুব বড় একটা সারপ্রাইজ দিব আমি। আমি জানি তুমি খুব খুশি হবে। আচ্ছা ঠিক আছে বলে চলে গেলাম। তার কিছু সময় পর তাহিনার রুমে চলে গেলাম। দেখি তাহিনা খুব সুন্দর করে সেজে বসে আছে। তারপর তাহিনার কাছে যেতে তাহিনা দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দিল, আর আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। আমি কিছু বলার আগেই তাহিনা ওর ঠোঁট দিয়ে আমার ঠোঁটটাকে নিজের করে নেয়। সেদিন রাতে তাহিনা ওর শরীর আমাকে নিজের ইচ্ছা বিলিয়ে দেয়। নিজেদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে যায়। তারপর নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে কারোর চেঁচামেচিতে ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে রুমের বাইরে যেতে দেখি তাহিনা ফ্লোরে বসে বসে কাঁদছে। গায়ের কাপড় চোপড় সব ছেঁড়া। ইতিমধ্যে পরিবারের সবাই এসে হাজির হয়ে গেছে। এই তাহিনা, তোমার কি হয়েছে? এই অবস্থা কেন তোমার? এখন তুমি সবকিছু না জানার ভান করছো। তুমি আমার সবকিছু শেষ করে দিয়েছো। তুমি আমাকে গতকাল রাতে রেপ করেছো। আমার সতীত্ব তুমি নষ্ট করে দিয়েছো। এই যে খালু, আপনার ছেলে আমার জীবনটাকে নরকে পাঠিয়ে দিয়েছে। হাসিবের বাবাকে উদ্দেশ্য করে বলে, এই তুমি কি বলছো তাহিনা? আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে আমি রেপ করেছি? কি বলো তুমি? তাহিনার কথা শুনে তো মাথায় আকাশ ভেঙে পড়ে হাসিবের। না, আমি মাত্র একজনকে ভালোবাসি, আর সেটা ছিল ওমর। আর তোমাকে ভালোবাসার অধিকার দেই নাই বলে তুমি আমাকে রেপ করেছো।
বলেই ফ্লোর থেকে উঠে গিয়ে হাসিবের কলার ধরে বলে। এই শয়তান ছেলে, তুই কিছুই জানিস না না? তারপর হাসিবের কানের কাছে গিয়ে বলতে থাকে, কিরে হাসিব, তুই কি ভেবেছিলি তোকে আমি ভালোবেসে ফেলেছি? আরে তাহলে তুই ভুল ভেবেছিস। তোর থেকে আমি ওমরের মৃত্যুর প্রতিশোধ নিলাম। আরে আমি তোর ডায়েরিটা পড়েছি, সেটা তুই কিছুই জানিস না। সেখানে তোর সমস্ত কিছু আমি পড়ে নিয়েছি, আর আমিও জানি ওমরের খুনি তুই। তবে তুই ইচ্ছে করে মারিস নাই, ওই জন্য আমি তোকে ছেড়ে দিলাম। কিন্তু এখন তোর নামে যে কলঙ্কের দাগ লাগিয়েছি সেটা তো মুছতে পারবি না, আর তোর আব্বু তো তোকে মেরেই শেষ করে ফেলবে। বলেই হাসিবের 2 গালে কষে 2টা থাপ্পড় দেয়। তাহিনার কথাগুলো শুনে তো আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এদিকে আব্বুর দিকে তাকিয়ে দেখি আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। পরিবারের সবাই আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। আরে তোমরা সবাই তাহিনার কথা বিশ্বাস করো না? আব্বু আম্মু আমার কথাটা বিশ্বাস করো। আমি তোমাদের ছেলে হয়ে কি করে এই কাজ করতে পারি? বলার সাথে সাথে বাবা আমাকে প্রচণ্ড জোরে একটা থাপ্পড় মারলেন। ঠাল সামলাতে না পেরে ফ্লোরে গিয়ে পড়লাম। তারপর সবাই আমাকে খুব মারতে লাগলো। শয়তানের ছেলে, তুই আমার মান সম্মান সব কিছু ধুলোয় মিশিয়ে দিলি। তুই এমন একটা কাজ করতে পারিস আমি জীবনেও কল্পনাও করি নাই। আজ থেকে তুই আমার ছেলে না, আর কোনোদিন আমাকে বাবা হিসেবে পরিচয় দিবি না। বলে প্রচণ্ড ভারে মারতে থাকে, কারণ হাসিবের বাবার খুব রাগ। আর এখন যে বিষয়টা ঘটেছে তার জন্য তো মাথাটা পুরো বিগড়ে গেছে। হাসিব বারবার তার বাবাকে চিৎকার করে মারতে নিষেধ করছে। আব্বু আমাকে আর মাইরো না, আমি মরে যাবো মনে হচ্ছে। আমি তোমার পায়ে পড়ছি আব্বু, আমি কোনো অন্যায় করি নাই আব্বু। আমার কথাটা একবার শোনো, আমি আর সহ্য করতে পারছি না। আমার প্রাণ মনে হয় এক্ষুনি বেরিয়ে যাবে। কিন্তু তার বাবার যেন সমস্ত দয়া মায়া উঠে গেছে, হাসিবকে মেরেই চলেছে। হাসিবের কথাগুলো যেন শুনতেই পারছে না, মেরে মেরে একদম রক্তাক্ত করে ফেলেছে। এই তাহিনা শুনে রাখ, আমি তোকে ভালোবাসি। আর বাবা তুমিও শুনে রাখো, আমি তাহিনাকে অনেক ভালোবাসি। তারপর আর কিছু মনে নেই আমার। হাসিবের বাবা হাসিবকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। হাসিবের মাথায় প্রচণ্ড জোরে একটা আঘাত লাগে। হাসিব আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। হাসিবের আম্মু এতক্ষণ কিছু বলা বা করার মতো সাহস পায় নাই। ছেলের এই অবস্থা দেখে হাসিবের আম্মু দৌড়ে গিয়ে হাসিবের বাবাকে চাপটে ধরে। এই, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? ছেলেটা সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেছে, তারপরও তুমি ওকে মেরেই চলেছো। তোমার ভিতরে কি কোনো দয়া মায়া কাজ করছে না? তুমি কি এতটা পাষাণ হৃদয়ের হয়ে গেলে নাকি? তুমি তো আমার ছেলেটাকে রক্তাক্ত করে ফেলেছো, এরপরে আরো মারলে তো হাসিব মারা যাবে। সেটাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওর মতো কুলঙ্গার ছেলেকে আমি আমার ঘরে রাখতে পারবো না। ওর বেঁচে থাকার কোনো অধিকার নাই। ওকে তো আজ আমি মেরেই ফেলবো। বলেই আবার মারতে যায়, কিন্তু হাসিবের আম্মু তাকে আটকে ফেলে। তারপর জোর করে দূরে নিয়ে চলে যায়। একে একে সবাই হাসিবের কাছ থেকে চলে যায়। হাসিব এদিকে অজ্ঞান হয়ে তার নিথর দেহ পড়ে আছে। তখনই হাসিবের ছোট বোন এসে ওর কাছে বসে কাঁদতে শুরু করে। ভাইয়া, আমি তোকে কিছু হতে দিব না। তুই যে আমার কলেজার টুকরো রে, তোকে ছাড়া আমি কিভাবে থাকবো? তারপর উঠে গিয়ে হাসিবের ঘর থেকে ফোনটা নিয়ে সাকিব আর রানিসকে ফোন করে। হ্যালো ভাইয়া, তোমরা তাড়াতাড়ি আমাদের বাসায় এসো। হাসিব ভাইয়াকে বাবা খুব মেরেছে, এখন অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে আছে। তারপর সবকিছু খুলে বলে কান্না করে দেয়। এই আপু, তুই কান্না করিস না, তোর কোনো চিন্তা নাই। হাসিবের কিছুতেই কিছু হবে না, আমরা এক্ষুনি আসতেছি। বলেই ফোন কেটে দেয়। তারপর কিছুক্ষণের মধ্যেই সাকিব আর রানিস চলে আসে। দেখে হাসিবের নিথর দেহ রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে আছে। ওরা দেখে তো কান্না করে দেয়। এ হাসিব, তোর কিছু হতে দিব না আমরা। সাকিব তার হাতটা হাসিবের নাকে দিয়ে দেখে নিঃশ্বাস চলছে। তারপর দ্রুত হসপিটালে নিয়ে গিয়ে অ্যাডমিট করে। ডক্টর হাসিবের অবস্থা দেখে তাড়াতাড়ি অপারেশন রুমে নিয়ে যায়। একটু পরে একজন ডক্টর এসে বলে যে রোগীর ও পজিটিভ রক্ত লাগবে, আপনারা তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করুন, না হলে রোগীকে বাঁচানো যাবে না, কারণ অনেক রক্ত শরীর থেকে বের হয়ে গেছে। ডক্টর, আপনি রক্ত নিয়ে একদম চিন্তা করবেন না। আমাদের 3 বন্ধুর রক্ত গ্রুপ একই। আপনি আমাদের থেকে রক্ত নিয়ে নিন, কিন্তু আমাদের বন্ধুকে বাঁচিয়ে দিন প্লিজ। আপনারা কোনো চিন্তা করবেন না, এখন তাড়াতাড়ি ব্লাড ডোনেশন রুমে চলুন, আপনাদের থেকে রক্ত নিতে হবে। তারপর দুজন মিলে রক্ত দিয়ে আসে। তখনই হাসিবের অপারেশন শুরু হয়। এদিকে সাকিব আর রানিস বাইরে বসে আছে। দুজনই কেঁদে চলেছে আর আল্লাহর কাছে একটাই দোয়া করছে যেন তাদের বন্ধুকে হায়াত দান করে। কেউ কাউকে সান্ত্বনা দিতে পারছে না, কারণ সবাই হাসিবকে খুব ভালোবাসত। একে অপরকে ছাড়া কেউ থাকতে পারত না। আর আজ সেই হাসিব অপারেশনের রুমে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অনেক সময় অপারেশন হওয়ার পরে ডক্টর অপারেশন রুম থেকে বের হয়ে আসে। তখন সাকিব আর রানিস দৌড়ে যায়। ডক্টর সাহেব, আমাদের বন্ধুর কি অবস্থা তাই বলুন। ওকে আপনারা বাঁচাতে পেরেছেন তো? আপনাদের যত টাকা লাগে আমরা দেব, শুধু আমাদের বন্ধুটাকে বাঁচিয়ে দিন। আরে তোমাদের ভয়ের কোনো কারণ নেই,
তোমরা কোনো চিন্তা করো না, তোমাদের বন্ধুর বিপদ কেটে গেছে। সে এখন বিপদ সীমার বাইরে। তোমরা আজ ওর জন্য যা করলে কোনো বন্ধুই আজকাল এমনভাবে করে না। সত্যি তোমাদের মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। ওর জ্ঞান ফিরলেই তোমরা দেখা করতে পারো। বলেই ডক্টর চলে যায়। সাকিব আর রানিস বাইরে বসে অপেক্ষা করে। তারা এখন চিন্তামুক্ত, কারণ ডক্টর তাদেরকে আশ্বাস দিয়ে গেছে টানা 3 ঘন্টা পর হাসিবের জ্ঞান ফেরে। একজন নার্স এসে সাকিবদের খবরটা দিয়ে যায়। তারপর ওরা দুজন মিলে কেবিনে ঢোকে, দেখে হাসিব শুয়ে আছে। রানিস কাছে গিয়ে হাসিবকে নাম ধরে ডাক দেয়। হাসিব রানিসের কণ্ঠ শুনে চোখ মেলে তাকায় আর কোনো কথা না বলেই কান্না করে দেয়। দোস্ত, তোরা আমার জন্য এই কয়েকদিন যা করেছিস সেটা আমি কখনো শোধ করতে পারবো না। আমি যে কি বলে তোদেরকে ধন্যবাদ জানাবো, আমার সেই ধন্যবাদ জানানোর ভাষা নেই। ওই হাসিব, ধন্যবাদ দেওয়ার কথা আর একবার বললে খুন করে ফেলবো। আরে আমরা তোকে ছাড়া কিভাবে থাকতাম বল? তুই যে আমাদের কলিজার বন্ধু রে। তোকে হারিয়ে ফেললে কাকে নিয়ে বেঁচে থাকতাম? সমস্ত সুখ দুঃখের সাথী তুই আমাদের জন্য কত কিছু না করেছিস, আর আমরা তো মাত্র সামান্য কিছু করতে পারলাম। তোর বোন আমাদেরকে ফোন করে সবকিছু বলেছে, তারপরই আমরা আসছি। আচ্ছা এখন বলতো, তোর এই অবস্থা কেমন করে হলো? হাসিব ঘটনাটা বলতে গিয়ে কেঁদে দেয়। তারপর সমস্ত ঘটনা ওদেরকে খুলে বলে। জানিস সাকিব, আমার পরিবারে কেউ আমাকে বিশ্বাস করলো না, আমাকে সবাই অপরাধী ভাবলো। আর তাহিনে তো এসব করেছে প্রতিশোধ নেওয়ার জন্য। কীভাবে যে আমার ডায়েরিটা ওর কাছে গেল সেটা আমি জানি না, কিন্তু আমার একটাই দুঃখ যে আমার বাবা মা আমার কথা বিশ্বাস করতে পারলো না। আমি বলে তাহিনাকে রেপ করেছি। আমাকে আমার বাবা জালেমের মতো মেরে ফেলে রাখলো। আমার জন্য একটু দয়া হলো না। আমি তো মারা যেতাম যদি তোরা আমাকে এখানে না নিয়ে আসতি। এখন এসব কথা আর বলিস না, তুই বিশ্রাম কর, তোর জন্য খাবার নিয়ে আসছি। এভাবে আরও 7 দিন হসপিটালে থাকলাম। শরীরটা একটু সুস্থ হলো। আমি ওদের কাছে বলে প্রতিজ্ঞা করলাম যে আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। তোরা আমার জন্য মুম্বাইয়ের ট্রেনের টিকিট কেটে দে, আমি এখান থেকে চলে যাব। আরে হাসিব, কিন্তু তুই তো এখনো সুস্থ হস নাই, কিভাবে যাবি মুম্বাই? সুস্থ হয়ে যা। নারী, আমাকে চলে যেতেই হবে। তোরা আজকে আমার জন্য টিকিট কিনে নিয়ে আয়, আমি কালকে রওনা দেব। তারপর ওরা দুজন আমার জন্য মুম্বাইয়ের টিকিট কিনে নিয়ে আসে। আমি শরীরে ব্যান্ডেজ নিয়ে মুম্বাইয়ের দিকে পা বাড়াই। ট্রেনে উঠে বসলাম। নতুন একটা জায়গায় যাচ্ছি যেখানে আমাকে কেউ চেনে না। 17 ঘন্টা একটানা ট্রেন চলার পর অবশেষে মুম্বাই গিয়ে ট্রেন হাজির হয়। ট্রেন থেকে নেমে রাস্তায় দাঁড়ালাম। কোনো কিছু চিনি না। 2 দিন পাগলের মতো ঘুরলাম রাস্তায় রাস্তায়। পকেটে যা সামান্য টাকা ছিল সেটা দিয়ে কোনো মতে 2 দিন কেটে গেল। হাতে টাকা নেই, থাকার জায়গা নেই, প্রায় পাগল পাগল হয়ে গেছি। রাস্তায় এদিক ওদিক পাগলের মতো ঘুরতে লাগলাম। নিজের ব্যালেন্স ধরে রাখতে পারছি না। তখনই হঠাৎ করে একটা গাড়ি এসে পেছন থেকে ধাক্কা মারে, আর আমি রাস্তায় দূরে ছুটে গিয়ে পড়ি। হাতে পায়ে প্রচণ্ড ব্যথা পাই, আর যেখানে ব্যান্ডেজ করা ছিল সেখান থেকে রক্ত পড়তে শুরু করে। তারপর আমি জ্ঞান হারিয়ে ফেলি। এদিকে গাড়ি থেকে শওকত সাহেব নেমে হাসিবের কাছে আসে, দেখে ছেলেটা অজ্ঞান হয়ে গেছে। তখন তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। ডক্টর তখনই অ্যাডমিট করে নেয়, আর শওকত সাহেব বাইরে বেঞ্চে বসে থাকে। বিকেলের দিকে হাসিবের জ্ঞান ফিরে আসে, কিন্তু শরীরটা নাড়াতে পারছে না, অনেক ব্যথা হয়ে আছে। চারপাশে চোখ মেলে দেখে এই হাসপাতালে শুয়ে আছে। শওকত সাহেব বাইরে বসে আছে। একজন নার্স এসে বলে যে রোগীর জ্ঞান ফিরেছে। তখন শওকত সাহেব কেবিনের ভেতরে যায়, দেখে ছেলেটা শুয়ে আছে। তখন তার মাথায় পাশে গিয়ে বসে। হাসিব শওকত সাহেবের দিকে চোখ মেলে তাকায়। কি বাবা, তোমার কেমন লাগছে এখন? আঙ্কেল, একটু ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। আমি তো না হলে মরেই যেতাম। আরে বাবা, কি বলছো তুমি? আমি নিজেই তো ব্যাপারটার জন্য লজ্জিত, কারণ আমার গাড়ির সাথে ভুল করে তোমার ধাক্কা লেগে গেছে। হঠাৎ করে তুমি সামনে চলে আসলে, তাই আমি ব্যাপারটা বুঝতে পারি নাই। তবে আমি ডাক্তারের কাছে শুনেছি যে তুমি বিপদমুক্ত, আর 2টা দিন একটু কষ্ট করে থাকা লাগবে হসপিটালে। তারপর তোমাকে আমার বাসায় নিয়ে যাব। লোকটার কথা শুনে কেঁদে দেই, কারণ 2 দিন ধরে থাকার জন্য জায়গা পাই নাই। পথে পথে ঘুরেছি, আর লোকটা আমাকে না জেনে শুনেই থাকার ব্যবস্থা করে দিল। শওকত সাহেব হাসিবের কান্না দেখে খারাপ লাগে। এই ছেলে, তুমি কাঁদছো কেন? এখন কান্না থামাও, আর আমাকে বলো তোমার এমন অবস্থা কি করে? আঙ্কেল, আমার নাম হাসিব। তারপর আঙ্কেলকে বাড়িতে ঘটে যাওয়া সব কিছু বললাম। আঙ্কেল, এখন আমার টাকার কোনো জায়গা নেই। আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার বন্ধুদের সাহায্যে আমি এখানে আসছি। তারপর 2 দিন বেহাল অবস্থায় ঘুরেছি, আর তারপর এখন আমি এই জায়গায়। হাসিব বাবা, তুমি কিছু চিন্তা করো না। তুমি আজ থেকে আমার বাসায় থাকবে। আমার কোনো ছেলে নেই,
আজ থেকে তুমি আমার ছেলে। এখন তুমি মাথাটা শান্ত করে ফেলো। এখন তুমি কোনো চাপ নিও না, আমি তোমার সব কিছু দেখছি। তারপর আঙ্কেল আমার সাথে আরও অনেক সময় গল্প করলো। রাতে আমার জন্য খাবার নিয়ে আসলো, নিজের হাতে খেতে পারলাম না। তারপর আঙ্কেল আমাকে খাইয়ে দিল। তখন নিজের বাবার কথা মনে পড়ে গেল, আর ঘৃণা ধরে গেল যে নিজের ছেলেকে এমনভাবে মারতে পারে। সে কি কোনো বাবা হলো নাকি? খাওয়া শেষ করে বিশ্রাম নিতে থাকলাম, কিন্তু মাথাটা প্রচুর ব্যথা করতে লাগলো। তখন একজন নার্স এসে ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেল। তারপর আর কিছু মনে নেই। এক ঘুমের সকাল হয়ে গেল। সকালে উঠে পাশে কাউকে দেখতে পেলাম না, আর তখনই ভিতরে আঙ্কেল মানে শওকত সাহেব প্রবেশ করলো। আসিফ বাবা, তুমি ঘুম থেকে উঠে পড়ছো? আমি একটু আগে এসে দেখলাম তুমি ঘুমিয়ে আছো, তাই আর ডেকে ডিস্টার্ব করলাম না। তো এখন বলো, কেমন লাগছে তোমার? হ্যাঁ আঙ্কেল, আমি এখন বেশ ভালো আছি। একটু ভালো লাগছে এখন। গতকাল শরীরটা অনেক ব্যথা ছিল, কিন্তু রাতে ঘুমানোর পরে ব্যথা অনেক কমে গেছে। আরে, এটা তো অনেক ভালো কথা। ডক্টরের সাথে কথা বলেছি, তোমাকে কালকে বাসায় নিয়ে যেতে পারবো আমি। তুমি একদম নিশ্চিন্তে থাকো। আচ্ছা, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আঙ্কেল চলে গেল খাবার আনতে। তারপর বাড়ির সমস্ত কিছু মনে পড়ে গেল। চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আমার আপনজনেরা আমাকে ত্যাগ করলো, কিন্তু একজন অপরিচিত মানুষ আমাকে আপন করে নিল। এভাবে হসপিটালে 2 দিন থাকার পর আমাকে রিলিজ করা হলো। তারপর আঙ্কেল তার বাসায় নিয়ে গেলেন। বাড়ির গেটে আগে থেকে একজন মহিলা দাঁড়িয়েছিলেন, মনে হয় আঙ্কেলের স্ত্রী। আমাকে দেখিয়ে এসে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিলেন। মায়ের কথা তখন মনে পড়ে গেল, আর খেতে দিলাম। এই ছেলে, তুমি কাঁদছো কেন? আন্টি, আপনি আমাকে যেমনভাবে আপন করে নিলেন, আমার মায়ের কথা মনে পড়ে গেল। এই বোকা ছেলে, একদম কাঁদবে না। আজ থেকে যেন তোমার চোখে আর কোনো পানি না দেখি। আমাকে দুজন মিলে একটা ঘরে নিয়ে গেলেন। ঘরটা অনেক সুন্দর করে সাজানো, মনে হয় আমার জন্যই এমন করে রেখেছে। বাবা, আজকে থেকে এটা তোমার ঘর। তুমি আমার মনে জায়গা করে নিয়েছো। আর তোমার পরিবার তো তোমাকে আপন করতে পারলো না। কোনো কিছু না শুনেই তোমার বাবা তোমার সাথে এমন করলো। আজ থেকে তুমি আমার ছেলে হয়ে বাড়িতে থাকবে। নিজেকে কখনো একা ভাববে না। আমাকে বাবার চোখে আর তোমার আন্টিকে মার চোখে দেখবে। কোনো কিছুর প্রয়োজন হলে তোমার আন্টিকে বলবে। তোমার আন্টিকে তোমার কথা বলার পর তো তোমাকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছিল। আচ্ছা, তাহলে তুমি বিশ্রাম নাও, প্রয়োজন হলে ডাক দিবে। আর এই যে তোমার ফোনটা নাও, আমি রিসার্চ করে রেখেছি যেন তুমি কথা বলতে পারো। তারপর দুজন মিলে চলে যায়। আঙ্কেল আমাকে ফোনটা দিয়ে যায়। সারাটা দিন এভাবে চলে গেল। তারপর রাতের দিকে সাকিবের কাছে ফোন করি। হ্যালো সাকিব, কেমন আছিস? কি রে হাসিব, তুই কেমন আছিস? বলে কেঁদে দেয়। জানিস তোর জন্য কত চিন্তায় ছিলাম আমি। আজ 1 সপ্তাহ ধরে তোর কোনো খোঁজ নাই। মোবাইলটাও সেই দিন থেকে বন্ধ পাচ্ছি। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে তোর কোনো অঘটন হয়ে গেছে নাকি। হ্যাঁ পাগল, তুই কান্না করছিস কেন? আরে আমার কিছু হয় নাই, আমি একদম ঠিক আছি। জানিস সাকিব, এখানে একজন ভালো মানুষের সাথে দেখা মিলেছে। তাদের বাড়িতে নিজের ছেলের মতো করে রেখেছে আমাকে। আমি খুব খুশি যে তার মতন একজন মানুষ পেয়েছি। সে আমাকে নিজের ছেলে হিসেবে আপন করে নিয়েছে, কারণ তার কোনো ছেলে নেই। শুনেও অনেক ভালো লাগলো যে তুই ভালো আছিস। কিন্তু এখানে তুই চলে যাওয়ার পর রানিস মানসুরার সাথে অনেক ঝগড়া করেছে। দুজন মিলে অনেক কথা কাটাকাটি করেছে। এখন কেউ কাউকে দেখতে পারে না, দুজন দুজনের সাথে কথা বলে না। তুই চলে যাওয়ার পর তোর মা আর বোন আসছিল আমাদের কাছে, সব জায়গায় তোর খোঁজ করে। যখন পায় নাই তখন আসছিল, কিন্তু আমরা বলছি যে আমরা কিছু জানি না। দোস্ত, একদম ঠিক করেছিস রে। আমি কোথায় আছি সব তোকে পরে বলবো, কিন্তু আমার পরিবারের কাউকে বলবি না যে আমি কোথায় আছি, কেউ যেন জানতে না পারে। আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলবো না, শুধু তুই যেখানে থাকিস ভালো থাকিস। আচ্ছা এখন আমি রাখছি, অনেক ঘুম আসছে, তোর সাথে পরে কথা বলবো। তারপর সাকিবের থেকে ফোনটা কেটে দিলাম। মনটা অনেক হালকা লাগছে এখন, কারণ নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে সব কিছু শেয়ার করলাম। একটু পর আন্টি রাতের খাবার নিয়ে আসলো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। এভাবে আমারও আরও 2 দিন কেটে গেল। এই কয়দিনে সবাই আপন করে নিয়েছে আমায়। সকালবেলা ঘুম থেকে উঠে রানিসকে ফোন দিলাম। হ্যালো ভাই, কেমন আছিস? ভাই, খুব ভালো আছি। তো ওকে অনেকবার ফোন করেছি, কিন্তু সুইচ অফ বলে। ভয় পাচ্ছিলাম যে তোর আবার কিছু হয়ে যায়নি তো। হ্যাঁ ঠিক আছে, সবই বুঝলাম। আমার কাহিনী পরে বলতেছি, আগে বল তুই মানসুরের সাথে ঝগড়া করছিস কেন? দোস্ত, আমি সরি বলছি।
তোর কাছে, আমাকে মাফ করে দিস। আমার জন্যই তোর আজকের এই অবস্থা। আমার কাছ থেকে মানসুরার ডায়েরিটা নিয়ে তাহিনাকে দেখায়, তারপরই তাহিনা ওমরের বিষয়ে জানতে পারে আর তোর সাথে এই নাটকটা করে। আমি আজকের পর থেকে ওর সাথে আর কোনো যোগাযোগ রাখবো না। যে আমার বন্ধুর সাথে বেইমানি করতে পারে তার সাথে আমার কোনো কথা নাই। এই তুই পাগল হয়ে গেছিস নাকি? ওই ডায়েরি পড়লে সবাই এমনই করবে, এটাই স্বাভাবিক। তাছাড়া মানসুরা সব দিক থেকে অনেক ভালো একটা মেয়ে, ওকে কষ্ট দিস না আমার জন্য। আর আমি এখানে অনেক ভালো আছি। তুই যদি আমার বেস্ট ফ্রেন্ড হস তাহলে মানসুরের সাথে মিল করে নে, কারণ আমি চাই না যে আমার জন্য তোর এতদিনের ভালোবাসা শেষ হয়ে যাক। তুই মানসুরাকে গিয়ে সরি বলবি, মানসুরা দেখবি সমস্ত অভিমান সরিয়ে তোকে আবার আপন করে নেবে। আর ওই ঘটনার জন্য আজ আমার এই অবস্থা সেটা ভুলে যা, আর মনে রাখার দরকার নেই। আচ্ছা আমি এখন রাখি, আবার পরে কথা বলবো। রানিসের সাথে কথা বলা শেষ করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর ঘর থেকে বের হতেই একজনের সাথে অনেক জোরে একটা ধাক্কা লাগলো। কোনো কিছু বুঝে ওঠার আগেই ঠাস করে 2টা চড় মেরে দিল। আমিও কি কম কিছু নাকি? সাথে সাথে মেয়েটাকে 4টা চড় মেরে দিলাম। আমারে ভেবেছেটা কি? হ্যাঁ, আমিও কি কম যাই নাকি? আমিও তো না দেখে ধাক্কা দিয়ে ফেলেছি, তাই বলে চড় মারতে হবে? রাগ করে সেখান থেকে চলে গেলাম। মেয়েটাকে আর একটাও কথা বলতে দিলাম না। তবে একটা জিনিস খেয়াল করলাম, মেয়েটা দেখতে খুব সুন্দর, ক্রাশ খেয়ে গেছি। কিছুক্ষণ বাইরে থেকে ঘুরে আসলাম, মনটা একটু ভালো হয়ে গেল। তারপর বাসায় চলে আসলাম। কলিং বেল দিতেই আন্টি এসে দরজা খুলে দিল। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আন্টি তখনই খেতে রাখলো। ওয়াশরুম থেকে বের হতে গিয়ে আবারও ধাক্কা লাগলো সেই মেয়েটার সাথে। এটা ঠাস ঠাস করে আরো 2টা থাপ্পড় বসিয়ে দেয় হাসিবের গালে। ছোট লোকের বাচ্চা কোথাকার, তুই আমার বাড়িতে কই থেকে আসছিস রে? তুই আমার সাথে 2বার ধাক্কা খাইছিস, তোকে তো আমি। মাথা নিচু করে আছি, মেয়েটা কিছু বলতে যাবে তখনই আন্টি আমাকে খাবারের জন্য ডাক দিল। এই হাসিব, তোমার আর কত সময় লাগবে? টেবিলে তোমার জন্য খাবার রেখেছি, এসে খেয়ে নাও। এমন এই ছেলেটাকে, আর এই ছোট লোকটা এখানে কি করতেছে? ওহ সানিয়া, তোকে তো বলাই হয় নাই, ওর নাম হাসিব। আজ থেকে এখানেই থাকবে। আজ থেকে এটাও তোর ভাই। কি বলছো তুমি আম্মু? এই ছোট লোকটা আমার ভাই মানে? কই থেকে উঠে আসছে কে জানে। আরে হে তো একটা ভিখারির বাচ্চা, এই ছোট লোককে আমি কিছুতেই ভাই হিসেবে মানতে পারবো না। বলে মেয়েটা চলে যায়। হাসিব বাবা, তুমি ওর কথায় কিছু মনে করো না। ওর নাম হলো সানিয়া, আমাদের একমাত্র মেয়ে। ছোটবেলা থেকে অনেক আদর করে বড় করেছি, কোনো আবদারে অপূর্ণ রাখি নাই। যখন যা চেয়েছে তাই দিয়েছি। ছোটবেলা থেকে ওকে আমরা কিছুই বলিনি, তাই এমন করে সবার সাথে। আচ্ছা তুমি খেতে এসো। বলেই আন্টি চলে যায়। কি আর করবো, এমনিতেই বাড়ি থেকে চলে এসেছি, আর এখন এই বাড়িতে তাদের বোঝা হয়ে পড়ে আছে। আবার সানিয়াকে তাপ্পড় মেরেছি, তাই তো আমার সাথে এমন দ্বারা আচরণ করছে। যাই হোক, আন্টির কথা মতো খাবার খেতে চলে গেলাম, কিন্তু গিয়ে দেখি খাবার টেবিলে সানিয়া বসে আছে। আমি ওকে দেখে মাথা নিচু করে ফেললাম। সানিয়া আমাকে দেখে চোখ গরম করে ফেললো। কি রে ছোট লোকের বাচ্চা, তুই আবার এখানে আসছিস কেন? তুই তো আমার হাতে মারা পড়বি রে, তোকে তো আমি 2 চোখে সহ্য করতে পারছি না। মেয়েটার কথা শুনে মাথা নিচু করে আছি, চোখ দিয়ে পানি বের হতে শুরু করেছে। ঠিক তখনই আঙ্কেল এসে আমার পাশে দাঁড়ালো। আরে হাসিব, তুমি তো দেখছি একদম সুস্থ হয়ে গেছো। আচ্ছা তুমি টেবিলে বসো, আমি ফ্রেশ হয়ে আসছি, সবাই মিলে একসাথে খাবো। আঙ্কেল চলে গেলে কোনো মতে টেবিলে গিয়ে বসলাম। তারপর আন্টি আমার সামনে খাবার দিয়ে গেল। বয়ে বয়ে খেতে লাগলাম, কারণ সানিয়া আমাকে এমনিতেই দেখতে পারছে না, তার উপর আবার ওর সামনে বসে ওর বাবার পাশেই খেতে বসছি। আমার যে কী হাল করবে সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। খাবারগুলো কষ্ট করে খেতে লাগলাম, কিন্তু হঠাৎ করে সানিয়ার দিকে চোখ পড়লো। আমি তো ওকে দেখে অবাক হয়ে গেলাম, কারণ মেয়েটা আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে, হয়তো মনে মনে বলছে যে ছোটো লোকের বাচ্চা, তোর অবস্থা খারাপ হয়ে যাবে। আঙ্কেল কিছুক্ষণ পর এসে আমার পাশে বসে খেতে লাগলো, খেতে খেতে কথা বলতে লাগলো। এই যে হাসিব, এটা হচ্ছে আমার একমাত্র মেয়ে সানিয়া। ছোট থেকে অনেক আদরে বড় হয়েছে। কিছুদিন আগে ওর মামার বাসায় গিয়েছিল, সেখানে 15 দিন কাটিয়ে আজ সকালে বাসায় আসছে। আর সানিমা, ও যে হাসিব অনেক ভালো একটা ছেলে। আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয় হঠাৎ করে, তারপর জানতে পারি ওর বাসায় সবাই ওকে ভুল বুঝে খুব মেরেছে, তাই আমাদের বাসায় নিয়ে আসছি, আর এখন থেকে এখানেই আমাদের সাথে থাকবে। আঙ্কেল হাসি মুখে সব কথা বলছিল, কিন্তু সানিয়া আমার দিকে রাগি চোখে তাকিয়ে শুধু ওর বাবার কথায় হে বলে যাচ্ছিল। আর আমি কোনো মতে খাওয়াটা শেষ করে উঠে গেলাম, নিজের রুমে গিয়ে বিছানায় বসে পড়লাম। তখন নিজেকে খুব অসহায় মনে হতে লাগলো,
কারণ পরিবারের কথা খুব মনে পড়ছে। এখানে এসে তো আঙ্কেল আর আন্টির ভালোবাসা পেয়ে সব কষ্ট ভুলে গেছিলাম, কিন্তু এই মেয়েটা এসে তো আমাকে দেখতেই পারছে না। আরে আমাকে দেখতে কি ক্ষেতের মতো লাগে নাকি, যে আমাকে সবসময় ক্ষেত বলছে আর ছোটো লোক বলে অপমান করছে? এগুলো ভাবতে লাগলাম আর নিজের অজান্তে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কি আর করার, এখন অন্যের কাছে বন্দি আমি, আর আমার যাওয়ারও কোনো জায়গা নেই। সো এখানেই থাকতে হবে প্রতিনিয়ত মেয়েটার অপমান সহ্য করে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলাম। এদিকে বিকেলবেলা সানিয়া ঘুরতে যাবে, তাই জন্য সানিয়ার বাবা একটা গাড়ি বের করে দিলেন। কিন্তু ভাগ্য খারাপ ছিল, কারণ গাড়িতে পেট্রোল শেষ হয়ে গেছে। তখন শওকত সাহেব হাসিবকে ডাক দেয় পেট্রোল আনার জন্য। আঙ্কেলের কথা মতো গাড়ির জন্য পেট্রোল আনতে গেলাম। কিছুক্ষণ পরেই পেট্রোল নিয়ে দ্রুত চলে আসলাম। তারপর পেট্রোল নিয়ে গাড়ির কাছে যেতে সানিয়া আবার 2টা থাপ্পড় মারলো। ছোট লোকের বাচ্চা, তোর পেট্রোল নিয়ে আসতে এত সময় লাগে? আজকে ভালো একটা মুড নিয়ে ঘুরতে বের হচ্ছি, আর তুই এত দেরি করে গাড়ির জন্য পেট্রোল নিয়ে আসলি? তোর কি তাড়াতাড়ি কোনো কাজ করতে ভালো লাগে না? সানিয়ার চড় খেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি, চোখ দিয়ে পানি পড়ছে, কারণ চোর 2টা অনেক জোরে মেরেছে, গালটা ব্যথা করছে। আরে আমি তো অনেক তাড়াতাড়ি পেট্রোল নিয়ে চলে আসলাম, তারপরও আমাকে এমনভাবে মারার কি দরকার ছিল? সানিয়া হাসিবের গালে আরও 2টা চড় মারে। কি রে ছোট লোকের বাচ্চা, চুপ করে আছিস কেন? আজ থেকে আমার সবগুলো কথা শুনবি। যখন যা বলবো তখন সেটাই সেই সময় পালন করবি, না হলে তোকে এমন অবস্থা করব যা তুই কল্পনাও করতে পারবি না। এটা বলে গাড়ি নিয়ে চলে গেল। পরপর 4টা থাপ্পড় মারলো, কিন্তু এতে তো আমার কোনো দোষ ছিল না। কাঁদতে কাঁদতে ঘরে চলে আসলাম। মনে মনে প্রতিজ্ঞা করলাম যা হয় হবে, কিন্তু সানিয়াকে আমি আমার আয়ত্তে নিয়ে আসবো। আর সানিয়া আমাকে দেখতে পারে না তো কি হয়েছে? আঙ্কেল আর আন্টি তো আমাকে তাদের ছেলের মতো করে দেখে। এভাবেই না হয় নিজেকে সান্ত্বনা দিয়ে রাখবো আর দুঃখগুলোকে বলে গেলাম। তখনই আন্টি আমাকে খাওয়ার জন্য ডাক দিল। তারপর খাবার খেতে চলে গেলাম। খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। ফোনটা হাতে নিয়ে সাকিবকে ফোন করলাম। কি রে দোস্ত, কেমন আছিস তুই? এই এতদিন পর পর কি খবর নিলে হয় নাকি বল? যেখানে একদিন তোকে না দেখতে থাকতে পারতাম না, সেখানে প্রতিদিন তোকে ছাড়া থাকতে হচ্ছে। তো বল, কেমন আছিস? সাকিব রে ভাই, আমি খুব ভালো আছি। আঙ্কেল আন্টি আমাকে নিজেদের ছেলের মতো করে দেখে, কিন্তু একটা সমস্যা হলো তাদের একটা মেয়ে আছে, আজ কি বাসে আসছে, আর আমাকে দেখতে পারছে না। সবসময় ছোটো লোক বলে অপমান করে যাচ্ছে, কথায় কথায় চড় মেরে চলেছে। কিছু একটা করলেই পুরো দুনিয়ার গালি দিয়ে যাচ্ছে। মেয়েরা যে কেন এমন হয় সেটা আমার মাথায় ঢুকে না। এই মেয়েটার নাম হলো সানিয়া, আর এই মেয়ে তো টাকার অহংকারে সব কিছু ভুলে গেছে, যে ভালো মানুষকে চিনতে পারছে না। তাহলে দোস্ত, তুই এখন ভালো নাই তাই তো? আমাকে শুধু একবার বলছি তুই কোথায় আছিস, আমি কালকে রওনা দিচ্ছি তোর কাছে যাওয়ার জন্য। আরে সাকিব, আমি ভালো আছি। এদের দুজনের ভালোবাসায় আমি সব কিছু ভুলে গেছি রে। আমার মনে আর কোনো প্রকার দুঃখ নেই। সমস্ত দুঃখ কষ্ট আজ জেরে ফেলে দিয়েছি। তোর আসার কোনো দরকার নেই। মেয়েটা আমার আচরণে নিশ্চয়ই ওর ভুল বুঝতে পারবে। আল্লাহ যেন আমাকে সাহায্য করে, সব কিছুর জন্য সামলে নিতে পারি। আচ্ছা সাকিব, এখন তাহলে ফোন রাখছি, তোর সাথে পরে আবার কথা হবে। তারপর ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর আন্টি খেতে ডাক দিল। খাবার টেবিলে গিয়ে বসলাম। আঙ্কেল সেখানে আগে থেকেই বসেছিল। আমাকে দেখে অনেক খুশি হলো। আচ্ছা হাসিব, তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করেছো? আঙ্কেল, আমি ক্লাস 10 থেকে পরীক্ষা দিয়েছিলাম। তারপর বাসায় ওই ঘটনা ঘটে যাওয়ার পর বাসা থেকে পালিয়ে চলে আসি, আর আমার লেখাপড়া করা হয় নাই। তারপরেই তো আপনি আমার ব্যাপারে সব কিছু জানেন, নতুন করে আর কি বলবো আপনাকে। আচ্ছা, সবই তো বুঝলাম। তুমি কি গাড়ি চালাতে জানো? হ্যাঁ আঙ্কেল, আমি গাড়ি চালাতে পারি। ঠিক আছে হাসিব, তাহলে আজ থেকে আমার সাথে আমার অফিসে যাবে, কারণ আমার একজন বিশ্বস্ত লোক প্রয়োজন। তুমি আমার গাড়ি ড্রাইভ করে আমাকে অফিসে নিয়ে যাবে, তারপর সেখানে কাজ করবে। কিন্তু একটা কথা মনে রাখবে, গাড়ি চালানোর সময় কখনোই তুমি আমার গাড়ির ড্রাইভার বলে মনে করবে না, কারণ তুমি আমার ছেলে, আর তোমাকে আমি নিজের ছেলে হিসেবে মানি। নিজেকে কখনো ছোট করে দেখবে না। আঙ্কেলের কথা মতো আমিও হ্যাঁ বলে দিলাম, কারণ আমার জন্য আর এসব পড়ালেখা হবে না। জীবনের উপর দিয়ে যে জোর বয়ে গেলো এই কয়দিনে, তাতে পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়ানোর মন মানসিকতা আর নেই। আচ্ছা আঙ্কেল, আপনার সাথে আজ থেকেই আমি অফিসে জয়েন করব, কারণ এইভাবে বাড়িতে বসে থাকতেও আমার আর ভালো লাগছে না। তারপর খাবার শেষ করে ঘরে গিয়ে রেডি হয়ে নিলাম। এভাবে আঙ্কেলের সাথে অফিসে যাওয়া শুরু করলাম। কয়েকদিন গিয়ে অনেক ভালো লাগলো, অফিসটা অনেক ভালো, আর আঙ্কেল এসব কিছুর মালিক। তার ছেলে হয়ে থাকার জন্য নিজের আলাদা একটা মর্যাদা পাচ্ছি, এতে আমি খুব খুশি। আর আমারও বেশি একটা কাজ করা লাগে না। বেশ কিছুদিন যাওয়ার পর একদিন সকালে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। সেই সময় সানিয়া এসে ওর বাবাকে বলল,
আব্বু দেখো না, হঠাৎ করে আমার গাড়িটা খারাপ হয়ে গেল। এখন গাড়ি ছেড়ে আমি স্কুলে যাব কি করে? তাই বলছি যে অফিসে যাওয়ার পথে আমাকে গাড়ি করে দিয়ে আসো। ও এই ব্যাপার, আচ্ছা দাঁড়া মা, ব্যবস্থা করছি। হাসিব বাবা, তুমি আমার গাড়িটা নিয়ে গিয়ে সানিয়াকে স্কুলে নামিয়ে দিয়ে আসো, তারপর আমাকে অফিসে নিয়ে যাবে। আঙ্কেলের কথা শুনে আর না করতে পারলাম না, গাড়িতে ড্রাইভিং সিটে গিয়ে বসলাম। সানিয়া গিয়ে গাড়ির পেছনের সিটে বসলো, তারপর গাড়িটা চালাতে শুরু করলাম। একটু পর স্কুলের গেট দিয়ে চলে আসলাম। সানিয়া গাড়ি থেকে নামতেই ওর অনেকগুলো বান্ধবী দৌড়ে চলে আসলো। একজন তো আমাকে দেখে বলল, কি রে সানিয়া, ছেলেটা কে রে? তোর বয়ফ্রেন্ড না কি রে? ছেলেটা কিন্তু খুব হ্যান্ডসাম। অন্য একটা মেয়ে তো বলেই ফেললো। দুলাভাই কেমন আছেন? মেয়েটার কথা শুনে তো অবাক হয়ে গেলাম। আরে এরা কি শুরু করলো? সানিয়া তখন ওদের একটা দমক দিয়ে বলল, ওই হারামির দল, ওটা হলো আমার বাবার ড্রাইভার। এখন চল তো ভিতরে যাই। সানিয়ার কথা শুনে খুব কষ্ট পেলাম, কষ্টে চোখ দিয়ে পানি পড়তে লাগলো, কিন্তু কাউকে বুঝতে দিলাম না। তারপর আমি স্কুল থেকে বের হতে যাব, তখনই একটা মেয়ে এসে আমার গাড়ির সামনে পড়ে। রাগ তো অনেক হয়ে যায়, এমনিতে সানিয়ার কথা শুনে খুব খারাপ লাগতেছে, তার উপর আবার মেয়েটা এই করলো। গাড়ি থেকে নেমে গিয়ে মেয়েটার সামনে গেলাম। এই মেয়ে, চোখে দেখতে পাও না? এই তোমার কি সমস্যা? হ্যাঁ, আর একটু হলেই তো গাড়ির নিচে পড়তে, আর এইভাবে কেউ না দেখে দৌড়ায়? মেয়েটা হাঁপাতে লাগলো আর হাত দিয়ে পেছনে দেখিয়ে দিল। হাসিব পেছনে তাকিয়ে দেখায় কয়েকটা ছেলে মিলে মেয়েটাকে তাড়া করছে। দেখ রে ভাই, কি মাল একখান, আজকে পাইলে তো খুব মজা করে খেতে পারতাম। ছেলেগুলোকে দেখে খুব রাগ হলো। আরে ভাই, তোদের কি আর খেয়ে দিয়ে কাজ নেই? শুধু মেয়েদের পেছনে লাগা। মেয়েটাকে সাইডে সরিয়ে ছেলেগুলোর সামনে চলে গেলাম। কি রে ভাই, তোমরা শুধু শুধু মেয়েটার পেছনে লেগেছো কেন? হ্যাঁ, ছেলেগুলো হাসতে থাকে হাসিবের কথা শুনে। হ্যাঁ, পিছনে লেগেছি তো কি হয়েছে? ওইটা তোর বউ হয় নাকি যে তোর গায়ে এত জ্বালা ধরছে? ছেলেগুলোর কথা শুনে প্রচন্ড পরিমাণ রাগ হয়ে গেল। সাথে সাথে একটার পেটে লাথি মেরে দিলাম। কুত্তার বাচ্চারা, তোদের সাহস হয় কি করে মেয়েদের পেছনে লাগার? তোদের খুব শখ না? বলিস সব কটাকে ইচ্ছা মতো মারলাম। মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। পিছনে তাকে দিকে মেয়েটা আমার মার দেখে চুপসে গেছে। তারপর মেয়েটার কাছে গেলাম। কি হলো, তুমি এমন ভয় পেয়ে আছো কেন? ছেলেগুলো তাড়া করেছিল সেটার জন্য ভয় পাইনি, কিন্তু আপনার মার দেখেই ভয় লেগেছে। তোমার কথা শুনে হাসি পাচ্ছে। আচ্ছা, ভয় পাওয়ার কোনো দরকার নেই, কোনো সমস্যা পড়লে শুধু আমাকে বলবে, বাকিটা আমি দেখে নেব। মেয়েটা আমার কাছ থেকে নাম্বার নিয়ে নিল। তারপর গাড়িটা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। একটু পর বাসায় পৌঁছে আঙ্কেলের সাথে অফিসের দিকে রওনা দিলাম। এদিকে ছেলেগুলো কোনো রকমে মাটি থেকে উঠে দাঁড়ায়। মার খেয়ে সব কয়টার অবস্থা একদম খারাপ। তারপর সবাই মিলে ক্লাসের দিকে চলে যায়। সানিয়া ওদের অবস্থা দেখে ক্লাসে থেকে বের হয়ে আসে। কি রে, তোদের এই অবস্থা কেন? কে করলো এসব? জানি না রে সানিয়া, আমরা একটা মেয়ের পেছনে লেগেছিলাম, তখনই হঠাৎ করে একটা ছেলে এসে আমাদের মেরে চলে গেল। আমরা কিছু বুঝে ওঠার আগেই, আর ছেলেটা স্করপিও ব্র্যান্ডের একটা গাড়ি নিয়ে এসেছিল। আচ্ছা ঠিক আছে, ছেলেটাকে সেটা আমি দেখব, আমাকে দেখিয়ে দিবি? তারপর সবাই মিলে ক্লাসে চলে যায়। এদিকে হাসিব শওকত সাহেবের সাথে অফিসের কাজ করতে থাকে। সন্ধ্যা পেরিয়ে বিকেল হয়ে যায়। অফিসের সময় শেষ হয়ে গেলে হাসিব গাড়িটা বের করে স্টার্ট করে। তখনই শওকত সাহেব গাড়ির কাছে আসে। আচ্ছা হাসিব, এখন তো বিকাল হয়ে গেছে, আর ওদিকে সানিয়ার স্কুলও ছুটি হয়ে গেছে। আমি বলি কি, তুমি এখন স্কুলে গিয়ে সানিয়াকে নিয়ে আসো, আর আমি অন্য গাড়ি করে চলে যাচ্ছি। আঙ্কেল কথাটা বলে চলে যায়। আমার আর ইচ্ছে করছিল না যে সানিয়ার স্কুলে আবার যাব, কারণ কথায় কথায় অপমান করে আর সাথে চর তো ফ্রিতে দেয়। কিন্তু আঙ্কেল বলল বলে আর না করতে পারলাম না। অনিচ্ছা সত্ত্বেও সানিয়ার স্কুলে গেলাম। গাড়িটা পার্ক করে স্কুলে ঢুকে গেলাম। দেখি সানিয়া ওর কিছু বন্ধু বান্ধবী নিয়ে বসে আছে, যাদেরকে আজকে সকালে মেরেছিলাম। সানিয়ার কাছে যেতেই ছেলেগুলো বলে উঠল, আরে সানিয়া, এটাই সেই ছেলেটা যে আজকে আমাদেরকে সকালবেলায় মেরেছিল। এখন তুই কি করবি সেটা কর। সানিয়া হাসিবকে দেখেই রেগে যায়, কারণ এমনিতেই ওকে দেখতে পারে না, তার উপর আবার ওর বন্ধুদেরকে হাসিব মেরেছে। হাসিবের সামনে গিয়ে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। ছোট লোক, কুত্তার বাচ্চা, ভিখারির বাচ্চা, তোর সাহস হয় কি করে আমার বন্ধুদের গায়ে হাত তুলিস তুই? এই, তোদেরকে এই ছোট লোকটা মেরেছে, এখন এটাকে যত ইচ্ছা মার তোরা। তারপর ছেলেগুলো এসে আমাকে খুব মারতে থাকে। একসময় মনে হলো শরীরে আর কোনো শক্তি নেই, তাই শরীর নাড়াতে পারলাম না। সবাই মেরে রেখে চলে গেল। খুব কষ্ট করে উঠতে গেলাম, তখন সকালে সে মেয়ে দৌড়ে আমার কাছে চলে আসলো। ভাই প্লিজ আমাকে মাফ করে দেন, আমার জন্যই আজ আপনার এই অবস্থা। তারপর হাসিবকে উঠিয়ে দাঁড় করায়। জানেন ভাইয়া, এই সানিয়ার উপরে কথা বলার মতো এখানে কেউই নেই, কারণ ওর বাবা অনেক বড় লোক, প্রচুর টাকা পয়সার মালিক। এখানে একমাত্র সানিয়ার আইন চলে, ও যা বলে আমাদেরকে সেটাই করতে হয়।
না হলে স্কুল থেকে বের করে দেওয়ার ভয় দেখায়। বলে মেয়েটা কেঁদে দেয়। এই পাগলি, তুমি কান্না করছো কেন? আরে আমার কিছু হয় নাই, এইটুকুতে আমার কিছু হবে না। এখন তুমি বাসায় চলে যাও, আমি দেখছি কি করা যায়। তারপর মেয়েটাকে বাসায় পাঠিয়ে দিয়ে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় ঢুকতে আঙ্কেলের চোখে পড়ে গেলাম। আমার এই অবস্থা দেখে আঙ্কেল দৌড়ে কাছে চলে আসে। আরে হাসিব, তোমার এই অবস্থা কি করে হলো? আমাকে বলো, কে তোমার এই অবস্থা করেছে? আর আঙ্কেল, আপনি শান্ত হন, আমার কোনো সমস্যা হয় নাই। একজনকে বাঁচাতে গিয়ে আমার এই অবস্থা হয়েছে। এই সামান্যতে কিছু হবে না, কোনো চিন্তা করার দরকার নেই। তারপর ফ্রেশ হয়ে রুমে চলে আসলাম। বিছানায় বসে আছি, এমন সময় সানিয়া আমার রুমে চলে আসে। কি রে ছোট লোক, আজকের মাঠটা কেমন লাগলো রে? আমি জানি তুই খুব মজা পেয়েছিস, তো মজা তো তোকে পেতেই হবে। আমার বন্ধুদেরকে মারিস তুই, তোর এত বড় সাহস কি করে হয়? পরের বার এমন দেখলে নিজেকে আর খুঁজেই পাবি না। বলে রুম থেকে চলে যায়। সানিয়া রুম থেকে চলে গেলে চোখের পানি পড়তে লাগলো। আরে আল্লাহ, আমি কি দোষ করেছিলাম আমার জীবনে যে আমাকে এরকমের শাস্তি দিচ্ছ? একবার তো গড়ছাড়া হয়ে গেলাম, এখন একটা পরিবার আপন করে নিল, সেখানে তুমি আমার কষ্ট দিচ্ছ। তুমি কি সারা জীবন আমাকে কষ্ট দিয়ে রাখবে নাকি? এসব ভেবে কাঁদতে লাগলাম। তখনই আমার ফোনটা বেজে উঠলো। তাকে দেখি সাকিব ফোন করেছে। তারপর ফোনটা ধরলাম। হ্যাঁ সাকিব, বল, কি অবস্থা তোর? হাসিব, তুই কাঁদিস কেন? জানিস না আমি তোর কান্না সহ্য করতে পারি না। কি হয়েছে আমাকে বলতো। তারপর সানার সাথে গড়ে যাওয়া সব কথা খুলে বললাম। দোস্ত, আমার জীবনে আর মনে হয় সুখ নাই রে। সব জায়গা থেকে কিছু না কিছু অঘটন আমার সাথে গড়ে চলেছে, আমি যে আর সহ্য করতে পারছি না। যে ছেলেকে দেখলে পুরো স্কুলের সবাই ভয়ে কাঁপতো, এখন সেই কিনা বেজা বেড়াল হয়ে গেছে। আরে তুই তো আগের রূপে ফিরে আসছিস না কেন? আমি তো জানি তুই কে, তাহলে এত কষ্ট করছিস কেন? না রে দোস্ত, আমি আর আগের রূপে ফিরে যেতে পারবো না। আমি তো ভালো হয়ে গেছি রে, আর ওসব কাজে ফিরে যাব না। আচ্ছা এখন রাখি, পরে কথা হবে। তারপর ফোনটা কেটে দিলাম। আর তখনই আমার রুমে সানিয়া আবার চলে আসলো। আই যে ছোট লোক, আমার ঘরে আসতো একটু, তোরে দিয়ে একটা কাজ করাবো। সানিয়ার কথা মতো ওর সাথে গেলাম। সানিয়া ওর রুমে নিয়ে গিয়ে কয়েকটা অ্যাসাইনমেন্ট আমার হাতে ধরিয়ে দিল। আমি হা করে ওর দিকে তাকিয়ে থাকলাম। কি রে খ্যাত, এভাবে তাকিয়েছিস কেন? এগুলো আমাকে এখন খুব তাড়াতাড়ি করে দিবি, না হলে তোর এমন অবস্থা করব যা ভাবতেও পারবি না। সানিয়ার কথার উপরে আর কথা বলতে পারলাম না। এই কাজগুলো আমি আগেই করেছি, তাই করতে সহজ হয়ে গেল। কাজগুলো নিয়ে টেবিলে বসে করতে লাগলাম। অনেক সময় পর ঘড়ির দিকে তাকিয়ে দেখি অনেক রাত হয়ে গেছে। এই সময় সানিয়ার করে থাকা যাবে না, তাই কিছু না ভেবেই আমার রুমে চলে আসলাম। এদিকে কাজগুলো সম্পূর্ণ করা হয় নাই, বিছানা ঠিক করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কারো ডাকে ঘুম থেকে উঠে গেলাম। চোখ খুলে দেখি সামনে সানিয়া দাঁড়িয়ে আছে। ওকে দেখে তাড়াতাড়ি উঠে বসলাম। কি রে ছোট লোকের বাচ্চা, তোকে না বলেছিলাম এই কাজগুলো করে দিবি, কিন্তু তুই না করে চলে আসছিস কেন? বলেই ঠাস করে থাপ্পড় মেরে দিল। তোকে তো আমি বলেছিলাম যে আমার সব কথা তুই শুনে চলবি, তাহলে প্রথম কাজ তা শুনলি না কেন? তোর অবস্থা আমি খারাপ করে দিব। আরও কিছুক্ষণ গালাগালি করে রুম থেকে চলে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম সানিয়ার চলে যাওয়ার দিকে। আরে ভাই, একটা মেয়ে এতটা অহংকারী কিভাবে হতে পারে? না, এগুলো ভেবে আর লাভ নেই। তারপর উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফোনটা হাতে নিয়ে দেখি রানিসের অনেকগুলো মিসড কল উঠে আছে। তারপর আমিও কল ব্যাক করি। কিরে রানিস, কেমন আছিস তুই? দোস্ত, আমি খুব ভালো আছি রে, তুই কেমন আছিস? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। তো মানসুরের সাথে সব কিছু ঠিকঠাক করেছিস তো? আরে ভাই, তুই হলি আমার কলিজার দোস্ত। তুই যখন বলেছিস তখন কি আমি তোর কথা না করতে পারি? এখন মানসুরের সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে রে। আচ্ছা, আমার বাড়ির কি অবস্থা রে? সবাই ভালো আছে তো? দোস্ত, তোর বাড়ির অবস্থা আর কি বলবো বল। তোর কথা তো কেউ শুনতেই পারে না, বিশেষ করে তোর বাবা। কিন্তু তোর মা আর তোর বোন আসছিল আমাদের কাছে, কয়েকদিন এসে শুধু তোর কথা জিজ্ঞেস করে গেছে যে হাসিবের খোঁজ আমরা জানি কিনা। কিন্তু আমরা বলছি যে তুই হসপিটাল থেকে কোথায় পালিয়ে গিয়েছিস সেটা জানি না, আর আমাদের কিছুই বলে যাস নাই। তারপর আন্টি চলে যায়। ও আচ্ছা, ঠিক আছে। তারপর আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। তখন আন্টি আমাকে খাবারের জন্য ডাক দিল। তারপর খেতে চলে গেলাম। খাওয়া শেষ করে রেডি হতে লাগলাম। তখন আঙ্কেল আসলো। বাবা, আজ তুই সানিয়াকে স্কুলে নিয়ে যা, আজকে আর কাজে যাওয়া লাগবে না, আমি নিজেই সামলে নিব বলে চলে যায়। আঙ্কেলের কথা শুনে তো বুকের মধ্যে দুরু করতে লাগলো। আমি যেটা করতে চাই না আঙ্কেল শুধু সেটাই দিয়ে যায় আমার কাছে। সানিয়াকে দেখলে তো বয়ে হাত পা কাঁপতে থাকে। বাপরে, এমন রাগী মেয়ে জীবনও দেখি নাই। রেডি হয়ে গাড়িটা বের করে বসে থাকলাম। একটু পরে সানিয়া বাসা থেকে বের হয়ে আসলো। আমি তো ওকে দেখে পুরাই ফিদা হয়ে গেলাম। আজকে এত সুন্দর করে সেজেছে যে চোখই সরাতে পারছি না।
আজ নিশ্চয়ই যে কোনো ছেলে ওকে প্রপোজ করে ফেলবে। সানিয়া হাসিবের কাছে এসে চড় মেরে দেয়। কিরে ছোট লোক, এভাবে তাকিয়েছিস কেন? তোর সাহস তো কম না, আমার দিকে খারাপ নজর দিস। মাথা নিচু করে দেখলাম, তারপর সানিয়াকে নিয়ে স্কুলের দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম আর গাড়িটা পার্ক করে বসে থাকলাম। কিছুক্ষণ পর থেকে সেই দিনের মেয়েটা আমার কাছে আসলো। এই যে ভাইয়া, কেমন আছো তুমি? তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। তারপর মেয়েটার সাথে গল্প করতে থাকলাম। এমন সময় থেকে সানিয়া ওর কয়েকটা বান্ধবীদের সাথে আমাদের কাছে আসলো। কিরে ছোট লোক, এখন তুই মেয়েটার সাথে প্রেম করা শুরু করে দিলি নাকি? আমাদের বাড়িতে থাকবি, আমাদের বাড়িতে খাবি, আর বদনাম করবি? তোর সাহস হয় কি করে?